আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় ক্লাস। তোমাদের সবাইকে স্বাগতম। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও কষ্ট করে। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও এবং এই ক্লাসটা তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, মানে পরবর্তীতে যেন তুমি দেখতে পারো। এবং আজকের ক্লাসটা হবে পুরা মানে গ্রামার গুলা নিয়ে কোয়েশ্চেন সলভ, এবং এই জায়গাতে আমরা দেখবো প্রশ্ন কিভাবে আসে, কিভাবে প্রশ্নগুলো করা হয়। এই সিস্টেম পুরো আজকে ক্লাসের মধ্যে আমরা দেখতে পাবো। সবাই একটু কষ্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে হচ্ছে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এবং তুমি তোমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখতে পারো যেন হচ্ছে পরবর্তীতে ক্লাসটা তুমি দেখতে পারো, ঠিক আছে? এবং তোমার ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। আচ্ছা, ইতিমধ্যে অনেকে উপস্থিত হয়ে গেছো। দেখো ইংরেজি গতকালকে একটা ফার্স্ট পেপারের উপরে ক্লাস হয়েছে, তোমরা দেখেছো, তোমাদের আদিম ভাই ক্লাসটা নিয়েছে। এবং আজকে তোমাদেরকে হচ্ছে গ্রামারের উপরে মানে পুরো ডিটেলসে এখানে এখানে বিষয়টা খুব ভালো করে দেওয়া আছে। এখানে অনেকগুলা কোশ্চেন আছে, সবগুলা কোশ্চেন তোমাদের ব্যাখ্যা সহ তোমাদেরকে পড়াবে। আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন মানে প্রত্যেকটা প্রশ্নের যে ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যার উপর ভিত্তি করে আরো যে কয়েকটা তথ্য তোমাকে দিবে, এই তথ্যগুলো তুমি তোমার খাতাতে সুন্দর করে লিখে রাখবা। এবং তোমরা যারা আছো আমাদের বেঁচে, তোমরা অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে সেখানে তোমরা অবশ্যই জমা দিয়ে দিবে। তোমরা নোটটা কিন্তু আমরা সবাই মনিটরিং করছি, যারা প্রথম ক্লাসের যারা নোটটা করেছো, ঠিক আছে, ওইগুলা নোটটা আমাদের মনিটরিং করা হচ্ছে। যাদের নোটটা খুবই মানে খুবই সবগুলা ঠিকঠাক হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, এটা তোমাদেরকে বলা হয়েছে। এবং সেটা আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেখানে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আদিয়ান ভাইকে ডেকে নিচ্ছি, আসো। তাহলে হচ্ছে তোমাদের আজকের ক্লাসের মধ্যে পুরা ডিটেলসে যে ধরনের গ্রামার রুলস গুলো আছে সেই রুলস গুলো তোমাদেরকে খুব খুঁটিনাটি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবে তোমাদের আদিয়ান ভাইয়া। প্রত্যেকটা প্রশ্ন মানে এ টু জেড ভালো করে বোঝার চেষ্টা করবা। এবং সেইখান থেকে তোমাকে আরো কিছু টপিকের উপর ভিত্তি করে ডিপলি কিছু নিয়ম তোমাদেরকে দেখানো হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন থেকেই তাহলে শুরু করা যাবে নাকি? হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে। ওকে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। এবং অনেকে সালাম দিয়েছো। তোমাদের সবাইকে লাইভে স্বাগতম জানাচ্ছি। এবং যারা পরিচিত আছে তোমাদের, তাদেরকে একটু অবশ্যই মেনশন করে দেবো। আমরা ক্লাসটা একটু লেট করে ফেলছি যদিও, তারপর আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি এখন। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা, তারপরে আমরা ক্লাসটা শুরু করতে পারি, কেমন? ওকে। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই, সবচেয়ে সুবিধা হয় আমাদের জন্য। আমরা আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন রেখেছি, এবং এই প্রশ্নগুলো থেকেই তোমার হচ্ছে যে এই রিলেটেড প্রশ্নগুলো নর্মালি পরীক্ষা এসে থাকে। এবং আমরা ওই প্রশ্নগুলোর আলোকে ব্যাখ্যাগুলো করব। এবং অবশ্যই প্রত্যেকটা ব্যাখ্যা তোমরা নোট করে রাখবা, যাতে করে তোমরা পরবর্তী সময় এই রিলেটেড প্রশ্নগুলো পাইলে অবশ্যই তোমরা সলভ করতে পারো, কেমন? আচ্ছা, তো চলো আমরা প্রথম যে প্রশ্ন রেখেছি, হুইচ ওয়ান ইজ কারেক্ট। নিচে চারটা অপশন দেওয়া আছে, এবং কোন প্রশ্নটা সঠিক হতে পারে, কেমন? বলছে দি রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা। এটা একটা অপশন। এবং নাম্বার টু হচ্ছে দি রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন ঢাকা, এবং দি রাইস অফ দিনাজপুর আর বেটার দেন ঢাকা, এবং দিনাজপুরস রাইস ইজ বেটার দেন ঢাকা। ঠিক আছে? তো এই চারটি অপশনের মধ্য থেকে আমরা জাস্ট নর্মাল একটা তোমাকে ব্যাপার দেখাই। হ্যাঁ, একটু নর্মাল তোমাকে একটা ব্যাপার দেখাই যেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, ধরো যদি আমাদের বলা হয় এই কথাটা, চলে যায় কেন, যে দি রাইস অফ শেরপুর। হ্যাঁ, দি রাইস অফ শেরপুর, এইটি যদি ধরো আমি লিখলাম আর কি, দি রাইস অফ শেরপুর ইজ বেটার, ইজ বেটার দেন রাজশাহী। আমি ধরলাম এটা একটা বাক্য, এটা অপশনের ভিতরে আছে, আমরা দেখবো একটু পরেই। আসলে ধরো এই বাক্যটা আমরা নর্মালি অর্থ করার চেষ্টা করি, ব্যাপারটা কিরকম আসে। অর্থ হচ্ছে দি রাইস অফ শেরপুর, শেরপুরের চাউল, তাই তো ঘটনা, শেরপুরের চাউল ইজ বেটার, ভালো, দেন রাজশাহী, রাজশাহীর চাইতে। এটা কিন্তু আমার নর্মাল একটা কনসিকুয়েন্স, তাই না? এটা আমার মনে রাখবো, আমরা নর্মালি কম্পেয়ারটা করি খুব সমজাতীয় জিনিসগুলোর মধ্যে থেকে, তাই না? আমরা তো এটা বলতে পারি আসলে
আমরা তো এখানে কি শেরপুরের সাথে রাজশাহীর কম্পেয়ার করতেছি নাকি শেরপুরের চাউলের থেকে রাজশাহীর চাউলের কম্পেয়ার করতেছি? জাস্ট নর্মালি বাংলাতে তুমি ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করো তাহলে এমনটা হয়। আসলে মূলত আমরা চাচ্ছি যে শেরপুরের চাউলের চেতে তোমার রাজশাহীর চাউলটা ভালো, অথবা না সরি, শেরপুরের চাউলটা রাজশাহীর চাউলের চেতে ভালো। কিন্তু এইখানে তুমি খেয়াল করে দেখো তো কি বলছে তারা, যে শেরপুরের চাউলটা রাজশাহীর চেতে ভালো। রাজশাহী একটা জায়গার নাম, একটা শহরের নাম, শহরের চাইতে তো আমরা এই রাইসে কম্পেয়ার করতে পারি না। ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল যে শেরপুরের চাউল রাজশাহীর চাউলের চেয়ে ভালো, তাই না? যদি আমরা এভাবে লিখতাম তাহলে হইতো যে দি রাইস অফ শেরপুর, শেরপুরের চাউল, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, ইজ বেটার, ভালো, দেন দ্য রাইস অফ রাজশাহী। এখন যদি তুমি বলতে চাও তাহলে নর্মালি বাক্যটা ঠিকঠাক, তারপরও বাক্যটা ভুল। কেন ভুল? কারণটা হচ্ছে আমরা জাস্ট নর্মালি যে ব্যাপারটা জানি, আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের দিক থেকে তাকাই দেখবো যে একটা বাক্যের তিনটা অপশন থাকে, মানে তিনটা শর্ত থাকে। একটা হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তাই তো? এবং ওই দিক থেকে দেখবা যে একই বাক্যে একই শব্দ দুইবার ব্যবহার করা ঠিক না, বিরক্তি, ডাবল, মানে পুনরাবৃত্তিমূলক যে ওয়ার্ড গুলো, এটি ব্যবহার করা ঠিক না, এদেরকে ইরেজ করে আমাদের অন্য ওয়েতে ব্যবহার করতে হয়। তো সেই জায়গা থেকে এই যে রাইস একটা শব্দ, এই যে একটা রাইস একটা শব্দ, অর্থাৎ একই ফুল স্টপের মধ্যে একটা বাক্যের মধ্যে দুটি শব্দ থাকা ঠিক না। তো এইটাকে নিরোধ করার স্বার্থে ওরা এই কথাটা বলছে যে এভাবে ব্যবহার করা বাদ দিয়ে এমনি কিন্তু নর্মালি বাক্যটা ঠিকঠাক, অর্থের দিক থেকে ঠিকঠাক। আর এখানে কেন ভুল? কারণ আমরা এখানে চাউলের মানে চাউলের যে কম্পেয়ারটা, এটার সাথে আমরা স্থানের কম্পেয়ার করে ফেলছি, এই জন্য ভুল। এটা হওয়া উচিত ছিল এরকম, এটা তারপরে ভুল। কেন ভুল? এই একই শব্দ দুইবার ব্যবহার করা মানে ফেলছি। আর এইটাকে নিরোধ করার স্বার্থেই আমরা নর্মালি ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা ব্যবহার করি। যদি আমরা এই কাজটা এভাবে করি, দ্য রাইস অফ শেরপুর, ধর এটা লিখলাম আমি জাস্ট নর্মালি, ইজ বেটার, ভালো। যদি আমরা এই রাইসটাকে ব্যবহার করা বাদ দিই, হ্যাঁ, বেটার, এই যে দেন, কিসের চাইতে, এই যে দ্যাট অফ রাজশাহী। যখন তুমি এই রাইসকে আবার লেখা বাদ দিয়ে তুমি দ্যাট অফ লিখবা, তখন এই দ্যাট দ্বারা নর্মালি পূর্বের বাক্যের এই রাইস কি বোঝাবে? কি বোঝাবে? পূর্বের বাক্যের রাইসকেই বোঝাবে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে লিখি, দ্য রাইস অফ শেরপুর। তাহলে যদি এই ঘটনাটা হয় তখন এই বাক্যটা ঠিকঠাক নর্মালি, এখানে বিরক্ত কোনো শব্দ নেই, পাশাপাশি তোমার অপশন ঠিকঠাক আছে। যদি এটি আমরা দেখার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখো তো। তাহলে এই যে দি রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাউল, ইজ বেটার, ভালো, দেন এই যে দ্যাট অফ ঢাকা, ঢাকার চেয়ে ভালো। তাহলে আমরা কিন্তু প্রথম অপশনে ঠিক খুঁজে পাচ্ছি, তাহলে পরবর্তীগুলো তো অটোমেটিক ভুল। কেন ভুল দেখো তো, দি রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাউল ঢাকার চেয়ে ভালো। তাহলে ঢাকার চেয়ে ভালো না ভাই, আমার কম্পেয়ারটা ঠিকঠাক থাকতে হবে আর কি। আমার বাকিগুলা দিয়ে রাইস অফ দিনাজপুর, তাহলে রাইস তো আমাদের নর্মালি কমন নাম, তাই না? মানে সে দিনাজপুরের চাউল, তার মানে এটা ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা। আর এখানে তো অটোমেটিক ভুলটা আছেই, মানে এইখানেও ভুল, এইখানেও ভুল, দুই জায়গায় ভুল। আগে অপশনগুলোর মধ্যে থেকে অবশ্যই আমাকে বাদ দেওয়া শিখতে হবে। তাহলে এখানে ভুল আছে, আর এখানে তো জাস্ট এখানে ঠিকঠাক ছিল, বাট এটাকে আমাদের কম্পেয়ারের জায়গা থেকে ভুল। আর দিনাজপুর রাইস ব্যাপারটা হয় না এমনটা, ঠিক আছে? তো সে জায়গা থেকে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এবং এটা আমাদের সার্বসাপেক্ষে সঠিক বাক্য। এই ব্যাপারটা বুঝলাম না কারা, বলো তো? বুঝতে পারছি কিনা আমরা ক্লাসটা? ব্যাখ্যাটা সবাই বুঝছি কিনা সেটা অবশ্যই বলবা। ওকে, এবং নেক্সট অন নাম্বার 2, ওইটার উপর ভিত্তি করে যদি আমরা এটাও যদি বুঝে থাকো তাহলে এটা পারার কথা। দি রুটস অফ রাজশাহী, বলছে রাজশাহীর রাস্তাগুলো, দেখো খেয়াল করে ব্যাপারটা, রুটস অফ রাজশাহী, রাস্তাগুলো, তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু রোডস এটা একটা প্লোরাল নাও, তো সেই জায়গা থেকে আমাদের ভার্বটা প্লোরাল হবে, ঠিকঠাক আছে, নো প্রবলেম। তাহলে দি রুটস অফ রাজশাহী, রাজশাহীর রাস্তাগুলো, আর ওয়াইডার, প্রশস্ত, তাই না? তাহলে একটা ব্যাপার খেয়াল করবা, যদি এরকম ভাবে থাকে তাহলে যদি এই নাউনটা সিঙ্গুলার হয় তাহলে এখানে ইস হয়, যদি প্লোরাল হয় তাহলে আর হয়, এটাও পাশাপাশি। এবং এই দেনের পরে ধরো ওয়াইডার, দেন তো থাকবেই, দেনের পরে যদি ওইটা সিঙ্গুলার হয় তাহলে এখানে দ্যাট অফ হবে, কি হবে? দ্যাট অফ হবে। আর যদি এটা প্লোরাল হয়, যেমন এখানে প্লোরাল আছে, তাহলে দেনের পরে আমাকে দোস অফ ব্যবহার করতে হবে। কি করতে হবে? দোস অফ ব্যবহার করতে হবে। তার মানে এই দোস অফ দ্বারা কি বোঝাবে? ওই রাস্তা যে প্লোরাল, এইটা প্লোরাল বোঝাবে। অর্থাৎ রাজশাহীর রাস্তাগুলো অন্য একটা শহরের রাস্তাগুলোর চেয়ে প্রশস্ত। তার মানে দেখো, খেয়াল করে দেখো, দেন যুক্ত করা আছে সব ক্ষেত্রে, কিন্তু দেন আমরা বাদ দেওয়া শিখি আগে, কেমন? তো বাদ দেওয়া জায়গা থেকে দেন জাস্ট ঢাকা, এটা তো অটোমেটিক ভুল। আমরা গত প্রশ্নের ক্ষেত্রে যে ব্যাখ্যাটা দিলাম সেই জায়গা থেকে এটা অটোমেটিক ভুল, আমরা বাদ দিয়ে দিলাম। আবার দেন দ্যাট অফ ঢাকা, এখানে এটা ঠিকঠাক ছিল, তারপরে কেন ভুল? কারণ এইখানে যেহেতু প্লোরাল থাকলে আমরা বলছি, তাহলে ওইখানেও প্লোরাল মানে দোস অফ ব্যবহার করতে হবে, আমাদের দ্যাট অফ আছে সেই জায়গা থেকে এটা ভুল। আবার দেন ঢাকাস রুটস, এটা তো অটোমেটিক ব্যবহার করতে দেখতে গিয়ে ভুল। তাহলে এইখানে যেটা আছে, এই যে দেন দোস অফ ঢাকা, তারপর বোঝা যাচ্ছে এইটা যে রাজশাহীর রাস্তাগুলো এই ঢাকার রাস্তার চাইতে, মানে ঢাকার রাস্তাগুলোর চাইতে প্রশস্ত। কথা ক্লিয়ার? বুঝছি ব্যাপারটা?
দ্য সিম্পল হিসাব, দেন এর আগের অংশটুকু যদি সিঙ্গুলার থাকে তাহলে আমাদের পরবর্তী অংশে দ্যাট অফ ব্যবহার করতে হবে, যদি প্লুরাল থাকে তাহলে দোজ অফ ব্যবহার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? যারা বুঝতে পেরেছে তারা অবশ্যই ক্লিয়ার লিখবো কমেন্ট সেকশন, যাতে করে বুঝতে পারে তোমরা আসলেই এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করবা। নেক্সট অন, সো দ্য কারেক্ট সেন্টেন্স, নিচে 4টা অপশন দেওয়া আছে, অবশ্যই আমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে ওয়ান শুড হবে, আমরা এটার পূর্বে একটু হালকা তোমাদের ব্যাখ্যায় চলে যাই, খেয়াল করে দেখো। হ্যাঁ, আমরা তো অবশ্যই প্রনাউন তো পড়ছি নাকি? প্রনাউন তো পড়ছি না? প্রনাউন কত প্রকার বলো তো? যাই হোক, নর্মালি আমরা প্রনাউনের একটা হলো ব্যবহারগত দিক, একটা হলো প্রকারভেদ। সেই জায়গা থেকে ধরো এটা হলো প্রনাউনের ফর্ম করা 5টা ফর্ম, কিন্তু নর্মালি সাবজেক্টিভ ফর্ম, তারপর অবজেক্টিভ ফর্ম থাকে, এবং তারপরে থাকে পসেসিভ অ্যাডজেক্টিভ একটা থাকে, এবং আমরা পসেসিভ প্রনাউনও কিন্তু একটা, যে অবশ্যই অনেকেই খেয়াল করে দেখবা যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউনের মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে পারে না। হ্যাঁ, এটা হলো রিফ্লেক্সিভ ফর্ম। একটা নর্মালি প্রনাউনের 5টা করে ফর্ম থাকে। হ্যাঁ, 5টা করে ফর্ম থাকে, এই হলো 5টা ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ একটা, পসেসিভ প্রনাউন একটা, কিন্তু হ্যাঁ, এটা হলো রিফ্লেক্সিভ ফর্ম। এবং এই সাবজেক্টিভ, আমি একটা উদাহরণ দিই, ধরো আই কে নিয়ে যদি আমরা কথা বলি, আই হলো সাবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি, এবং এই পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা হ্যাঁ পসেসিভ অ্যাডজেক্টিভ বলে অনেকে, অনেকে পসেসিভ কেজও বলে থাকে। তাহলে আই মি, এবং এই পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, এবং এইটা পসেসিভ প্রনাউন হচ্ছে মাইন। কি বলে এটাকে? এটাকে কিন্তু মাইন বলে। এবং রিফ্লেক্সিভ ফর্মটা হচ্ছে মাই সেলফ। কি বলে এটাকে? রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে আমাদের মাই সেলফ। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তাহলে দেখো, তাহলে কিন্তু একটা প্রত্যেকটা প্রনাউনের নর্মালি 5টা করে ফর্ম থাকে। আমরা যদি আরেকটা দেখার চেষ্টা করি, তাহলে হি থেকে যদি শুরু করি, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, এবং পসেসিভ ফর্ম হচ্ছে আমাদের হিস। ঠিক আছে, এবং এইটার পসেসিভ প্রনাউনটা হচ্ছে হিসি, এবং এইটার রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে হিমসেলফ। ঠিক আছে, তো অনেকে বলতে পারো ভাই যে আসলে এইটার পসেসিভ অ্যাডজেক্টিভ দেখতে যেরকম, এটা পসেসিভ প্রনাউন দেখতে ঠিক একই রকম। এটা দেখতে থাকতেই পারে, বাট কিছু শর্ত আছে। শর্তগুলো কি মনে রাখবা। যদি ধরো পসেসিভ অ্যাডজেক্টিভের কাজ কি বলতো? অ্যাডজেক্টিভ মানেই তো নরমালি নাউনের পূর্বে বসে, তাই না? আমরা জানি যে অ্যাডজেক্টিভের জায়গাটা কোথায়। অ্যাডজেক্টিভ নরমালি দুইটা জায়গায় বুঝতে পারো। আমরা যখন অ্যাডজেক্টিভটা পড়াবো, অ্যাডজেক্টিভ ব্যবহার দুইটা, একটা হলো অ্যাট্রিবিউটিভ ইউজ, একটা হলো অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, আর একটা হলো প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই ব্যবহারগুলো আমরা অবশ্যই ক্লাসে, মানে যখন ডিটেলস আলোচনা করব, অ্যাডজেক্টিভ একটা ক্লাসই থাকবে আমাদের, তখন এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। একটা অ্যাডজেক্টিভ নরমালি দুইটা সেন্স থেকে বসে, একটা অ্যাট্রিবিউটিভ আর একটা প্রেডিকেটিভ। কিভাবে সেটা আমরা ডিটেলস কথা বলার চেষ্টা করবো। আপাতত এটা আমরা স্কিপ করলাম, কেমন? তো যেটা বলছিলাম সেটা হলো যে জাস্ট এটুকু জেনে রাখবো, যখন অ্যাডজেক্টিভ কখন বলি আমরা, যখন এই পসেসিভের পরে ধরো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আছে এখানে, যখন তার পূর্বে নাউন হবে। কি হবে? নাউন হবে। সে ফর এক্সাম্পল ধরো মাই নেম, তাহলে এই মাই শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কেন বলছি? কারণ নেম তো একটা নাউন, তাই না? তাহলে নাউনের পূর্বে তো অবশ্যই অ্যাডজেক্টিভই বসে, তাহলে সেই শর্ত অনুযায়ী এটা একটা অ্যাডজেক্টিভ। আর তখন এই প্রনাউনটার নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, একইভাবে কিন্তু এই যে প্রনাউনটা আছে না, প্রনাউন কিন্তু তুমি কিন্তু অবশ্যই কোনো নাউনের পূর্বে বসাতে পারবা না, অবশ্যই তোমাকে একাই বসাতে হবে। সে ফর এক্সাম্পল যদি আরেকটু বলা যায় যে দিস পেন ইজ মাইন, খেয়াল করে দেখো, দিস পেন ইজ মাইন, এটা একটা বাক্য। আবার দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, খেয়াল করে দেখো, দুইটা বাক্যের মধ্য থেকে দিস ইজ মাই পেন এটা হলো আমার কলম, এবং দিস পেন ইজ মাইন এটা আমার কলম। দুইটার অর্থ কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যবহারগত দিক থেকে পার্থক্য। এখানে আমি আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, এখানে পসেসিভ প্রনাউন ব্যবহার করছি, বাট ব্যাপারটা কিন্তু সেম। ঠিক আছে, বাট তুমি কিন্তু একসাথে ব্যবহার করতে পারবে না। অনেকে এইটা ব্যবহার করার চেষ্টা করে যে ভাই দিস পেন ইজ মাই পেন, মানে এটা কি ব্যবহার করা সম্ভব কিনা? আবারও বলছি, একই বাক্যে একই ওয়ার্ড দুইবার ব্যবহার করা যাবে না। এই যে তুমি ব্যবহার করলা দিস পেন একবার, এই যে পেন একবার, তাহলে একই বাক্যে দুইবার ব্যবহার করে ফেললা, ব্যাপারটা আসলে রিডান্ডেন্সি ভিতরে চলে যায়। বাহুল্যতা, একই ওয়ার্ড দুইবার ব্যবহার করা যাবে না। সেই জায়গা থেকে গ্রামারে বলছে একই ওয়ার্ড বারবার ব্যবহার না করে আমরা এটাকে সংক্ষেপে প্রকাশ করতে পারি। কিভাবে? যে দিস পেন ইজ মাইন ব্যবহার করতে পারো পসেসিভ প্রনাউন ব্যবহার করে, অথবা দিস ইজ মাই অ্যাডজেক্টিভ ব্যবহার করে তার পরবর্তী একটা জায়গায় নাউন ব্যবহার করতে পারো। তুমি ব্যবহার করার জায়গা তৈরি করতে পারো। তো সেই জায়গা থেকে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এগুলোর পরে সবসময় নাউন ব্যবহৃত হবে, এরা কখনো একা বসতে পারে না। আর এই পসেসিভ প্রনাউনটা সবসময় একা বসবে। এবং এটাকে ভাঙলে, তুমি যদি মাইন্ডকে ভাঙো, তাহলে অবশ্যই কিন্তু এই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন খুঁজে পাবা। কথা কি বুঝতে পারলা? এবার মনে রাখবা, তুমি যদি পসেসিভ প্রনাউনকে ভাঙো, তাহলে অবশ্যই তুমি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন খুঁজে পাবা। আর পসেসিভ অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এইটুকু যদি বুঝে থাকি, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। আমরা যে ব্যাপারটা তোমাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো এটা, যে সাবজেক্টের যে জায়গাটা, মানে তুমি যেটা মনে রাখবা, আমি আরেকটু করি, যে বাক্যের সাবজেক্ট,
বাক্যের সাবজেক্ট ওয়ান হলে, কি হলে? ওয়ান হলে তার পসেসিভ অ্যাডজেক্টিভ ওয়ান্স হয়। কি হয়? ওয়ান্স হয়। এছাড়া এভরিবডি, হ্যাঁ, মানে বডিযুক্ত সকল শব্দ, শুধুমাত্র স্টিল বডি ছাড়া কিন্তু আমার, হ্যাঁ হ্যাঁ, স্টিল বডি বাদ দিয়ে দিও, কারণ এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এই জাতীয় ওয়ার্ডগুলা, এইগুলো ওয়ার্ড থাকতে পারে না। এনিবডি, জাস্ট লাইক দ্যাট, এনিবডি থাকতে পারে, বডিযুক্ত সমস্ত শব্দ। আর ওয়ান যুক্ত সমস্ত শব্দ থাকতে পারে, এভরি ওয়ান, নো ওয়ান, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে? আইদার, নাইদার, এই সমস্ত ওয়ার্ডগুলো যখন বাক্যের সাবজেক্ট থাকবে, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা, তারপর হচ্ছে যে আর নোবডি থাকতে পারে, ওটা আমরা লিখলাম না। আবার সামওয়ান, ওয়ান যুক্ত সকল শব্দ, এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে যেটা হবে যে ওয়ান, এই ওয়ান যুক্ত সকল শব্দ, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এই জাতীয় ওয়ার্ডগুলো। তাহলে এই সমস্ত ওয়ার্ডের কোনো এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে, তাহলে এদের মানে পজিটিভ অ্যাডজেক্টিভটা হবে অলওয়েজ হিজ অথবা হার। তুমি যে ব্যাপারটা খেয়াল করবা, ধরো কোনো একটা বাক্যের সাবজেক্টের জায়গায় ওয়ান আছে, তাহলে তোমার খেয়াল করার ব্যাপারটা হচ্ছে তার পরবর্তীতে যে পজিটিভ অ্যাডজেক্টিভটা হবে সেটা অবশ্যই ওয়ান্স হবে, হ্যাঁ, এই যে ওয়ান্সটা হবে। আর যদি বাক্যের সাবজেক্টের জায়গায় তোমার এভরি যুক্ত কোনো শব্দ, মানে বডিযুক্ত শব্দ, এভরিবডি, নোবডি, এনিবডি, হ্যাঁ, সামবডি, এক কথা বডিযুক্ত শব্দ থাকে, অথবা আইদার, নাইদার থাকতে পারে, অথবা ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই জাতীয় ওয়ার্ডগুলো থাকতে পারে, অথবা তোমার ওয়ান যুক্ত শব্দগুলো থাকতে পারে, যদি থাকে, তাহলে এদের প্রনাউনের জায়গা থাকবে, এদের যে প্রনাউন মানে পজিটিভ অ্যাডজেক্টিভ যে থাকবে, এটা হবে অবশ্যই হিজ অথবা হার। কথা ক্লিয়ার? তো সেই জায়গা থেকে একটু খেয়াল করে দেখো তো। ধরো তোমাকে বললাম যে ওয়ান শুড টেক কেয়ার, টেক কেয়ার অফ, এখানে তোমার দেওয়া আছে হিজ অথবা ওয়ান্স হেল্প, তুমি এখানে কি দিবা? নর্মাল হিসাব, কিন্তু আমরা বলছি কি, এই যে বাক্যের সাবজেক্ট ওয়ান যুক্ত করা আছে, তাহলে অবশ্যই আমরা তার অ্যাডজেক্টিভটা, মানে এটা যে পজিটিভ অ্যাডজেক্টিভটা থাকবে, অবশ্যই হিজ হবে না, কি হবে? ওয়ান্স হবে। কিন্তু যদি এখানে তোমার এভরিবডি থাকতো, কি থাকতো? এভরিবডি শুড ব্লা ব্লা ব্লা, এখানে তোমার হচ্ছে যে হিজ থাকলো অথবা তোমার ওয়ান্স থাকলো, তাহলে তুমি কি দিবা এখানে? ওয়ান্স হেল্প। তাহলে অবশ্যই যে কথাটা তোমাকে বলার চেষ্টা করতেছি বারবারই, এই যে এভরিবডি যুক্ত শব্দ আছে ওয়ান ছাড়া, তখন অবশ্যই তার পরবর্তী প্রণামটা আমাকে হিজ অথবা হার থাকলে ঠিকঠাক থাকতো, অথবা হিজ থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের হিজটা হবে। তাহলে এইটার উপর ভিত্তি করে তোমার প্রশ্নটা তৈরি করছে, খেয়াল করে দেখো তো। তাহলে ওয়ান যেহেতু বাক্যের সাবজেক্টের জায়গায়, তার মানে অবশ্যই তার পরবর্তী পজিটিভ অ্যাডজেক্টিভটা আমাদের ওয়ান্স হবে। কি হবে? ওয়ান্স হবে। তাহলে এখানে এই যে দেয়ার যুক্ত করা বাদ, এই যে ওয়ান শুধুমাত্র ওয়ান যুক্ত করা, বাট ওয়ান্স থাকতে হবে না। পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? এটা নাই, আর এটা তো কোনো ভাবেই হবে না। তাহলে সেটা হবে কি, এই যে ওয়ান শুড হবে ওয়ান্স প্যারেন্টস, বলছে প্রত্যেকের পিতা মাতা কি করা উচিত? মান্য করা উচিত। সবাই একটু বলবা, হ্যাঁ, একটু রেসপন্স করো প্লিজ, একটু রেসপন্স করো যে আসলে ঠিকঠাক আছে কিনা এবং তোমরা সবাই বুঝলা কিনা। হ্যাঁ, ক্লিয়ার? যদি একটু ক্লিয়ার বলো তাহলে আমরা ধরতে পারবো আর কি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর নেক্সট ওয়ান একটু ট্রাই করে দেখো দেখি। এটা একদম চিরা পরিচিত একটা প্রশ্ন এবং তোমরা সবাই পড়ে থাকো, একদম ক্লাস 9 থেকে পড়তেছো এটা। এবং এটা আমরা একটু হালকা এক্সট্রা কিছু রুলস দেবো এটার উপর ভিত্তি করে। তোমরা প্রথমত আমাকে উত্তরটা জানো, আসলে এটার উত্তরটা কি হবে, তারপর আমরা একটু ভিতরে চলে যাই। হ্যাঁ, নুসরাত জাহান বলছো ক্লিয়ার, ওকে, ধন্যবাদ তোমাকে। আর বাকিরা একটু রেসপন্স করবা, আসলে এই প্রশ্নটা তোমরা পারো কিনা। এই যে ঠিক 4 নম্বর প্রশ্ন উত্তরটা দিবা সবাই, কমেন্টে 4 নম্বর প্রশ্ন উত্তরটা দাও, আমরা বাকি অপশনে চলে যাবো, ব্যাখ্যায় চলে যাবো। তোমরা অনেকে বিফোর আফটার রুলটা জানো, তাই না? এই বিফোর এবং আফটার এটা সবাই জানো, কিন্তু একটু কষ্ট করে আমাকে আবার একটু বলবা আসলে বিফোর আফটার ব্যাপারটা তুমি এইখানে কি ব্যবহার করবা। 4 নম্বর অপশনে 4 নম্বর প্রশ্ন উত্তর হিসেবে কি ব্যবহার করবা? দি এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচড দ্য হল, তাহলে আসলে এই অপশনে তুমি কি ব্যবহার করতে চাও? হ্যাজ স্টার্টেড, নাকি ডিড স্টার্ট, নাকি হ্যাড স্টার্টেড, নাকি বিন স্টার্টেড? এখানে কি ব্যবহার করা যেতে পারে সেটা একটু জানাও সবাই। ওকে, তাহলে আমি একটু, যদি সবাই একটু অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবা, আমি একটু ব্যাখ্যায় চলে যাই। তোমরা যেটা জানো একটু বাড়তি যে তথ্যটা তোমার কাছে দিব, দেখো, খেয়াল করে দেখো, এই বিফোর এবং এই যে আফটার, তাই তো ঘটনা, তাই না? বিফোর এবং আফটার এই যে একটা ঘটনা, তাহলে এইটার ক্ষেত্রে যে অংশটা তোমরা একটু দেখবা, ধরো আমি এইটা বক্স করে দিলাম, এই বিফোর অথবা আফটার এই দুইটা শব্দ, এটা অবশ্যই কনজাংশন, কিন্তু কনজাংশন, এই দুইটা শব্দ তোমার অতীত নির্দেশক বাক্য প্রকাশ করতে পারে, অথবা ভবিষ্যৎ অথবা বর্তমানেও কথা বলতে পারে। যদি এই বিফোর অথবা আফটার অতীত নিয়ে কথা বলে,
তাহলে তার দুই পাশে দুটো বাক্য নেবে। এইটা আমরা সকলেই জানি, তোমাকে জাস্ট বোঝার সাথে কয়েকভাবে বোঝানো যায়। তোমাকে যেটা মনে রাখবা, বিফোর শব্দের অর্থ হলো পূর্বে, তাই না? বিফোর শব্দের অর্থ পূর্বে, আর আফটার শব্দের অর্থ কি? পরে, তাই না? তাই এটার উপর ভিত্তি করে তুমি জাস্ট একটা তথ্য মনে রাখবা, বিফোর অর্থ পূর্বে, তাই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স এটা? পাস্ট পারফেক্ট টেন্স। কেমন? আর আফটার অর্থ পরে, তাই আফটারের পরবর্তী যে বাক্যটা এইটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কথা ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট অর্থের সাথে মিল রেখে একই জাতীয় জিনিসকে তাদের অর্থের সাথে মিল রেখে ব্যবহার করে ফেললাম। তাহলে অবশ্যই প্রথম কথা হচ্ছে যে বিফোর এবং আফটার দুইটাই কনজাংশন, আর কনজাংশনের মানে হচ্ছে দুটি বাক্য নেবে। তাহলে বিফোর অর্থ পূর্বে, তাই বিফোরের পূর্বের টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং আফটার অর্থ পরে, তাই আফটার পরের টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তাহলে আমাদের বাকি থাকলো এই দিকের একটা বাক্য এবং এই দিকের একটা বাক্য। তাহলে সিম্পল হিসাব, তবে এই দুই পাশে তুমি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবে। এটা আমরা জানিও, এবং তারপরে একটু তোমাকে লিখে দিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পারফেক্ট। এখন এটা অবশ্যই এই দুইটা টেন্স কিন্তু নরমালি অতীত নিয়ে কথা বলছে। কি নিয়ে কথা? অতীত নিয়ে কথা বলছে। যদি কোনো কারণে বিফোর অথবা আফটার দ্বারা ভবিষ্যৎ অথবা বর্তমান নিয়ে কোনো কথা বলে, তখন আমরা কি করব? এই ক্ষেত্রে যে ব্যাপারটা তোমরা অবশ্যই জানবা, সেটা হলো এই বিফোর দ্বারা, হ্যাঁ, এই বিফোর দ্বারা তোমার ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে কথা বলতে পারে। তখন আমরা যে অংশটা ব্যবহার করব, তখন ওই দুই পাশে দুইটি করে বাক্য থাকবে। তখন এই পাশে হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। কি হবে এখানে? তখন এখানে হবে ফিউচার পারফেক্ট টেন্স। আর যখন ফিউচার পারফেক্ট টেন্স হয়, তার পরবর্তী বাক্যটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি হবে এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আফটারের পূর্বে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, এবং তার পরবর্তী বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এটা কিন্তু অনেকে জানি না আমরা, অবশ্যই এই ব্যাপারটা নোট করে রাখবো এবং তোমাদের কাজে দিবে। আসলে পরীক্ষায়, বর্তমান সময়ের পরীক্ষাগুলোতে এইটা আশাবাদ, এইটা আসা শুরু করছে। কারণ কি? কারণ এটা তোমরা একবার বাচ্চাকাল থেকে জানো এবং শোনো, অনেকে পারো, অনেকে ভুলও করো। যারা ভুল করো অবশ্যই দেখে রাখবা, বাট এইটা একটু দয়া করে মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে? একটু অবশ্যই খাতায় না রাখে ব্রেনে রাখার চেষ্টা করো, কাজে দিবে ইনশাল্লাহ। তাহলে এই দুইটার অবশ্যই আমরা একটু সময় নিয়ে জানার চেষ্টা করি। তাহলে কি বললাম? তাহলে বিফোর এবং আফটার দুইটা কনজাংশন। অতীত নিয়ে কথা বলতে পারি, যদি অতীত নিয়ে কথা বলে তাহলে যে শর্তগুলো মানবে, বিফোর অর্থ পূর্বে, তাই বিফোরের পূর্বের টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স, আফটার অর্থ পরে, তাই পরের বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স, বাকি দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এবং এই বিফোর এবং আফটার যদি অতীত এবং ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে কোনো কথা বলে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে বিফোরের পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স, আফটারের পূর্বে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে পরেরটা কি হবে? তাহলে বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে সুবিধা হয়। তাহলে আমরা যেটা পড়ছিলাম, ওই যে the patient had died before the doctor came, না? এটা তো আমরা জানি, the patient, তাহলে এক পাশে কিন্তু দেওয়া থাকবে, বাকি পাশটা অটোমেটিক তুমি এটার উপর ভিত্তি করে নেবা। the patient had died, এটা তো আমরা জানি নাকি, the patient had died, তাহলে এখানে before যুক্ত করা। তাহলে অবশ্যই তুমি বাকিটা কি করো বলো তো? the patient before the doctor, নাকি? তাহলে এটা থাকলো, থাকার পরে এই যে বাক্যের মধ্যবর্তী স্থানে রাইট ফর্মস অফ ভার্বের মতো করে কাম দেওয়া। তাহলে কি দিবা এখানে? তাহলে আমরা বলছিলাম কি, বিফোরে পূর্বে থেকে পাস্ট পারফেক্ট টেন্স, তাই করছিল ওরা। আর পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আর গঠন কি? সাবজেক্টের পরে কেম হয়, তাই তো ঘটনা। ঠিক আছে? আমরা জাস্ট নর্মাল একটা উদাহরণ দিলাম আর কি। আর এই ক্ষেত্রে কি হবে, যদি আমরা একটু বলার চেষ্টা করি যে আই হ্যাভ, যেটা বলার চেষ্টা করি, সরি, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ কমপ্লিটেড। আমরা একটা ফাঁকা অংশ লিখি, হ্যাঁ, আসলে লেখা যাচ্ছে না, যে বলা যায় এই কথা যে আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট কি দিবা বলো? যে বিফোর হি, এই যে খেয়াল করে দেখো, তো আমরা কি বলছিলাম? তাহলে বিফোরে পূর্বে বলছিলাম যে এখানে কিন্তু পাস্টের কোনো কথা নাই, এই দেখো উইল হ্যাভ যুক্ত করে, তার মানে ফিউচার পারফেক্ট টেন্স। আমরা বলছিলাম বিফোরে পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স থাকলে পরবর্তী অংশে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এই টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা কি হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন কি হবে বলো তো? এখানে অবশ্যই কামস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কামস। তাহলে তখন এটা যদি বুঝে থাকে তাহলে আমাদের প্রশ্ন চলে যায়। দেখো দি এক্সামিনেশন, তাহলে এটা আমাদের একদম ওই যে নরমাল রুলস অনুযায়ী দিয়েছে। তাহলে এটা পাস্ট টেন্স কিনে কথা বলছে, বুঝে যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি বিফোর অর্থ পূর্বে, অর্থ কি? বিফোর অর্থ পূর্বে, তাই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ
অথবা হ্যাজ থাকে, যারা একেবারেই দুর্বল গ্রামারটা মারে, বি3 বসে প্লাস অবজেক্ট বসে। এবং অনেকের মধ্যে কাদের কাদের ভিতরে সমস্যা আছে ভাই, হ্যাভ কোথায় হয় হ্যাজ কোথায় হয়, যদি থাকে বলে দিবা, আমরা একদম ট্রিক্সে শিখিয়ে দিব। তাহলে কি হবে, হ্যাট স্টাডি, ঠিক আছে। তো আমরা একটু নেক্সট অন চলে যাই। হিজ মিস্টার কবির ড্যাশ আই থিঙ্ক ইজ দ্য ম্যানেজার। এইটা একটা হেভি জিনিস, একটু বলতে চাই, এটা হেভি জিনিস। এবং এখান থেকে প্রশ্ন, মানে যেগুলো যত বড় ভালো ভালো পরীক্ষাগুলো আছে, মানে একটু কঠিন করে প্রশ্ন, যদি কোনো কর্তৃপক্ষ প্রশ্ন কঠিন করতে চায় তাহলে অবশ্যই এই টপিকের আশ্রয় নেয়। কথা কি বুঝতে পারলা? তো সেখান থেকে আমরা অবশ্যই এটাকে একটু সময় নিয়ে পড়ানোর চেষ্টা করি। আমরা একটা অপশন চলে যাই। হ্যাঁ, তোমরা একটু ট্রাই করবো অবশ্যই, যারা যারা পারো এটাকে ট্রাই করে একটু উত্তর লেখার চেষ্টা করো। আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। চলো আমরা কি ব্যবহার করবো। প্রথম কথা হচ্ছে যে হোম, হইবার অথবা হোমিবার, এই হোমিবার এর ব্যবহার, ঠিক আছে, এর ব্যবহার একটা বাক্যে তোমার আসলে মধ্যবর্তী স্থানে তুমি কোথায় হো ব্যবহার করবা, কোথায় হোম ব্যবহার করবা, অথবা কোথায় হইবার অথবা কোথায় হোম ইবার ব্যবহার করবা, এইটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। কথা কি বুঝতে পারলা? আমরা সবাই শুনতে পাচ্ছি কিনা কথা একটু জানাবা, তাহলে আসলে আমরা বুঝতে পারতেছি কিনা দেখো, খেয়াল করে দেখো। তাহলে চারটে কিন্তু অপশন আছে, হোম, হইবার অথবা হোমিবার। সিম্পল একটা জিনিস তোমাকে বুঝাই, যেটা আমি একটা উদাহরণ লিখে বলি সরাসরি, হ্যাঁ, কোনো রুলস লেখা বাদ দিয়ে। যদি এই কথা বলা যায় যে শি ইজ দ্য পারসন, she is the person dash, এটা আবার একটা বাক্য লিখলাম, she is the person dash you love, এটা গেল। আবার এটা দিলাম। একটা বাক্য দিই যে গিভ দ্য রিওয়ার্ড ড্যাশ, to take। আবার give the reward dash। দেখো আমরা কয়েকটা উদাহরণ লিখছি, একদম ক্লাসিক্যাল উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণ, এগুলো পরীক্ষা আসছিল। আমরা একটা মানে কি জানি পরীক্ষা, বিউই পরীক্ষা একটা আসছিল, যেটা এটা একটু খেয়াল করে দেখবা, আমি ওটাই লিখছি একদম, মানে এই প্রত্যেকটা উদাহরণ তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, একটু খেয়াল করে দেখবা। আমি জাস্ট কোনো গাঠনিক কোনো ধর্ম বলবো না, তুমি সিম্পলি ব্যাপার খেয়াল করে দেখবা। এই প্রত্যেকটা অপশনের মধ্যে, এই চারটার মধ্যে যে কোনো একটা করে অপশন বসবে আর কি। হ্যাঁ, কারণ খেয়াল করার ব্যাপারটা হচ্ছে, ধর এটা একটা বক্স, এটা একটা ড্যাশ, হ্যাঁ, তুমি ড্যাশের আগে এবং পরে হিসাবটা তোমার হবে আসলে। আমি আরেকটু যদি লিখতে চাই, রিওয়ার্ড, এখানে টুটা হবে আর এখানে টু হবে, হ্যাঁ, এখানে টু হবে। আচ্ছা, তাহলে ড্যাশের পরে খেয়াল করে দেখবা, ড্যাশের পরে যতগুলা ভার্ব থাকবে, ড্যাশের পরে যতগুলা ফাইনাইট ভার্ব থাকবে, তোমার ততগুলা সাবজেক্ট লাগবে। সিম্পল হিসাব। তাহলে এই ড্যাশের পরে যতগুলা ফাইনাইট ভার্ব থাকবে ততগুলা সাবজেক্ট লাগবে। যদি এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট তুমি খুঁজে না পাও, বা ধরো একটা ভার্ব আছে বাট তার পার্শ্ববর্তী জায়গায় কোনো সাবজেক্ট নাই, তাহলে তুমি এখানে শুধুমাত্র হো ব্যবহার করবা। আর ড্যাশের পরে যদি ফাইনাইট ভার্ব আছে পাশাপাশি এই ফাইনাইট ভার্বের সাবজেক্টটা ঠিক এইখানে দেওয়া আছে, তাহলে তুমি এইখানে হোম ব্যবহার করবা। আবার কিন্তু ভালো করে বলছি, খেয়াল করে দেখবা। তাহলে ড্যাশের পরে ফাইনাইট ভার্ব যতগুলো থাকবে ততগুলো সাবজেক্ট থাকা দরকার, যদি না থাকে তাহলে এই ড্যাশে হো। আর যদি সাবজেক্ট থাকে ফাইনাইট ভার্বে, তাহলে তোমার আর সাবজেক্ট দরকার নাই, তাহলে এই ড্যাশের জায়গায় তুমি হোম ব্যবহার করবা। কথা ক্লিয়ার? আচ্ছা, তো এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা একটু ফিল আপ করে ফেলি, পরে তোমাকে দেখাচ্ছি। তাহলে এর ড্যাশ এইটার পরে ডান পাশে, তো এটা একটা ফাইনাইট ভার্ব নাকি, আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট আশা করি চিনি, তো এটা একটা ফাইনাইট ভার্ব। এবং তাহলে এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট এখানে আছে, দেখো তো সাবজেক্ট কিন্তু নাই। আমরা বলছি যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাকে এখানে হো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হো। আবার এখানে খেয়াল করে দেখো তো, এটা একটা ড্যাশ, ড্যাশের পরে এটা হলো ফাইনাইট ভার্ব, এবং এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট কোনটা? এইটা। তাহলে বলছি ফাইনাইট ভার্বের সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা হো ব্যবহার করবো, যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট দরকার নাই, মানে না থাকলে হো,
যদি থাকেই তাহলে আমরা কি ব্যবহার করবো এখানে, হোম। খেয়াল করে দেখো একইভাবে 3 নম্বর অপশনে ড্যাশ, তাহলে এইখানে দুইটা ভার্ব দেখা যাচ্ছে, একটা লাভ একটা ভার্ব, এখানে ওয়ান্ট একটা ভার্ব। আমাদের আবারও বলছি ফাইনাইট কোনটা নন ফাইনাইট কোনটা, এটা কিন্তু ভালো করে চিন্তা হবে ভাই। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা, যখন কোনো ভার্বের পূর্বে টু ব্যবহার করে ফেলবা তখন ওইটার ভার্ব থাকে না, তো ওটা আমরা ভার্ব হিসেবে কাউন্ট করবো না। কেমন? তাহলে এটাকে বাদ দিলে আমার এটা হলো এক্স্যাক্টলি ভার্ব। তাহলে এই ভার্বের সাবজেক্ট কিন্তু এইখানে দেওয়া আছে না? তাহলে এটা কিন্তু ভার্ব না, এটা কিন্তু আমরা সিরিয়াল বাদ দিছি, দেখতে ভার্বের মতো হলো, আসলে ভার্ব না, তাহলে ওটা বাদ। তো ওটা বাদ দিয়ে তাহলে এটা আমাদের ফাইনাইট ভার্ব, এবং এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট ঠিক এই পাশে দেওয়া। আমরা বলছি যদি ফাইনাইট ভার্বের সাবজেক্ট দেওয়া থাকে আমরা কি ব্যবহার করি, হোম ব্যবহার করি। কি ব্যবহার করি? হোম ব্যবহার করি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই লাস্ট ওয়ানের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো, তাহলে এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো যদি এই ড্যাশের পরে অনেকগুলা ভার্ব থাকে তাহলে এইটা তো ফাইনাইট ভার্ব ঠিক আছে, আর যখন কোনো একটা ভার্বের পুরো টু ব্যবহার করে ফেলি তখন এটা আমাদের ভার্ব না, এটা আমাদের ভার্ব না। তাহলে এটা হলো রিয়েলি ভার্ব। তাহলে এই ভার্বের সাবজেক্ট কিন্তু এখানে নাই, আছে। তাহলে সাবজেক্ট যখন না থাকবে তখন আমরা কি বলছি, আমরা বলছি এখানে তুমি হো ব্যবহার করো। কি ব্যবহার করবা? হো। একইভাবে নেক্সট ওয়ান দেখো তো, তাহলে এটা ভার্ব না, এটাকে বাদ দিয়ে দাও, আর এটা হলো ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট আমরা এখানে দেওয়া আছে, এবং এখানে আমরা কি ব্যবহার করব, হোম ব্যবহার করব। ওকে, তাহলে এইটুকু তো ক্লিয়ার। এখন এইটুকুর পর একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা কি, আসলে তোমরা হোম ব্যবহার করলাম বাট এবার তো যুক্ত করিনি, তাই না? তাহলে এবারের হিসাবটা আসবে ঠিক ড্যাশের বাম পাশ থেকে। তাহলে মনে রাখবা ড্যাশের বাম পাশে, ধরো এটা একটা ড্যাশ, ড্যাশের বাম পাশে যদি তোমার নাউন অথবা প্রনাউন যুক্ত থাকে, কি থাকে, নাউন অথবা প্রনাউন যুক্ত থাকে, তাহলে তোমার হো এবং হোম তুমি যেটা ব্যবহার করছো সেটা ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যে ড্যাশের পূর্বে তোমার নাউন প্রনাউন থাকা বাদ দিয়া যদি কোনো কারণে প্রেপোজিশন চলে আসে, কি চলে আসে, প্রেপোজিশন অথবা কোনো ভার্ব যুক্ত করা থাকে, কি যুক্ত করা থাকে, প্রেপোজিশন অথবা ভার্ব যুক্ত করা থাকে, তাহলে তুমি এইখানে হো অথবা হোম তুমি যেটাই ব্যবহার করছো নো প্রবলেম, ওর সাথে একটা করে ইভার যুক্ত করে দিবা। কি যুক্ত করে দিবা? ইভার। তাহলে ইভারের হিসাবটা আসবে ঠিক ড্যাশের পূর্বে থেকে। তাহলে ড্যাশের পূর্বে যদি নাউন প্রনাউন থাকে তাহলে তোমার দরকার নাই, আর যে হো অথবা হোম যেটা আছে ঠিকঠাক আছে, নো প্রবলেম। আর যদি ড্যাশের পূর্বে প্রেপোজিশন অথবা ভার্ব দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে তুমি যেটা ব্যবহার করবা তার সাথে একটা করে ইভার যুক্ত করে দিবা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে সেই জায়গা থেকে দেখো তো, এই ড্যাশের পূর্বে নাউন প্রনাউন যুক্ত করো, নো প্রবলেম, এখানে নাউন নো প্রবলেম। বাট এইখানে খেয়াল করে দেখো তো, এই নিচের দুইটার অংশে, তাহলে এখানে আমি হো ব্যবহার করছিলাম, ঠিকঠাক ছিল, আর যখনই এই যে তার পূর্বে একটা টু যুক্ত করা ছিল, আর এই জন্য আমাকে এখানে একটা ইভার যুক্ত করতে হবে, আর ঠিক একদম লাস্টের ক্ষেত্রে একই হিসাব, তাহলে টু যুক্ত করা, এই জন্য আমাকে একটা ইভার যুক্ত করা। তাহলে এই জন্য হলো হোম ইভার, এটা হলো হো ইভার, হোম 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 হো। ঠিক আছে, তাহলে চলো একটু ব্যাখ্যায় চলে যাই আমরা, মানে আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে চলো তো এখানে চলে যাই। তাহলে এখানে কি হলো, তাহলে হিজ দ্য মিস্টার কবির, নাকি সে মিস্টার কবির ড্যাশ আই থিঙ্ক। খেয়াল করে দেখবা তাহলে এই যে ড্যাশ, তাহলে ড্যাশের পরে আমরা কতগুলো ভার্ব সেটা খোঁজার চেষ্টা করবো, নাকি? খেয়াল করে দেখো কিন্তু, তাহলে এইটা একটা ফাইনাইট ভার্ব এবং এইটাও কিন্তু একটা ফাইনাইট ভার্ব। মানে এখানে যে ভুলটা তোমরা অনেকে করবা সেটা হলো, ধরো এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট তোমার এখানে দেওয়া আছে, দেওয়া আছে না? দেওয়া আছে, ভালো কথা, কিন্তু এইটাও তো একটা ফাইনাইট ভার্ব, নাকি? তাহলে এই ফাইনাইট ভার্বের কিন্তু সাবজেক্ট কিন্তু নাই। মানে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে তোমার ততগুলো সাবজেক্ট খুঁজে বের করতে হবে, এক কথাই শেষ। তাহলে এইটার সাবজেক্ট তোমার দেওয়া আছে বাট এটার সাবজেক্ট কিন্তু নাই, তাহলে এটা সাবজেক্ট লাগবে আমার। আর বলছে সাবজেক্ট না থাকলে তো আমরা হো বসাই, তাহলে অবশ্যই আমাদের কি বসবে এখানে, হো। আর পূর্বের অংশে ইভার বসবে কিনা, তাই এটা নির্ভর করবে হচ্ছে তার পূর্বের অংশের উপর ডিপেন্ড করে। তার পূর্বে যে নাউন প্রনাউন যুক্ত করে, তার মানে আমরা অবশ্যই ইভার যুক্ত করার সুযোগ নাই। তাহলে ইভার তো আমাদের অপশনেও নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, হো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি, যারা বুঝলাম না অবশ্যই জানাবা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা নেক্সট অন চলে যাই, কেমন? তাহলে সাম চিলড্রেন আর হেল্পিং দ্য ওয়ান্টেড ম্যান। প্যাসিভ করতে বলছে, কি করতে বলছে, প্যাসিভ। দেখো খেয়াল করে দেখো তো তোমরা, এটা একদম প্যাসিভ, মানে বয়সের একটা অংশ, এটা সবাই বোঝার কথা এমনিও নর্মালি, তারপর আমি একটু হালকা বোঝাবো, আগে উত্তর করার চেষ্টা করবো, আমি তারপরে ব্যাখ্যায় চলে যাবো, কেমন? বয়স, এই বয়সটা একটা সিম্পল জিনিস, বুঝতে পারলাম, তারপরে অনেক ব্যাখ্যা আছে এখানে, আমরা অবশ্যই ক্লাসে যখন টপিক পড়াবো একদম ভিতর থেকে পড়ানোর চেষ্টা করবো, জাস্ট এইটা নর্মাল সেন্স থেকে অনেকে বলতে পারবো আর কি হবে। সাম চিলড্রেন এটা হলো বাক্যের সাবজেক্ট, নাকি? এটা হলো বাক্যের সাবজেক্ট, আর আর হেল্পিং বোঝা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হচ্ছে দ্য ওয়ান্টেড ম্যান, এখান থেকে শুরু করে ফুলটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এটা যদি অবজেক্ট হয়, এটা যদি বাক্যের সাবজেক্ট হয়, তাই না? এটা কি হয়, যদি বাক্যের সাবজেক্ট হয়, আমাকে প্যাসিভ করতে বলছি কিন্তু এখানে, নো প্রবলেম। তো আমরা যে ব্যাপারটা জানি বয়সের ক্ষেত্রে, তাহলে অবজেক্ট বাই সাবজেক্ট হবে প্লাস, তাই না? আর আমরা বলছিলাম এইটুকু মনে রাখবা, এই যে আর এমিজার, নাকি? তা যা থাকবে তা তো থাকবেই, এই বি ভার্ব তো থাকবেই, যেটা থাকবে সেটা আছেই। পাশাপাশি যদি এমিজার থাকে তাহলে আমাদের কি যুক্ত হয়, বিং যুক্ত হয়। এখানে কি যুক্ত হয়, বিং যুক্ত হবে, প্লাস বয়েস মানে ভার্বের 3 নং ফর্ম, এটা তো লাগবেই, প্লাস একটা বাই বসবে, প্লাস এই সাবজেক্ট বাই অবজেক্ট হবে,
সাবজেক্ট বাই কি হবে, অবজেক্ট হবে। তাহলে এই গঠনটা যদি আমরা একটু ফলো করি তাহলে এটা হয়ে যাবে আমাদের। তাহলে দেখো তো, তাহলে দি ওয়ান্টেড ওমান বাক্যের সাবজেক্ট কোথায় কোথায় আছে আমরা বাদ দেওয়া শিখবো কিন্তু অবশ্যই। সব জায়গায় যদি ওয়ান্টেড ওমান আছে তাহলে আমরা রাখতে পারি। এবং অবশ্যই দেখা যাচ্ছে এটা কিন্তু প্রেজেন্টের হিসাব, মানে আর প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? তো সেখানে সেখানে আমরা যেখানে যেখানে ওয়াজ আছে, যেখানে যেখানে কি আছে, ওয়াজ আছে, এগুলো বাদ দিয়ে দিই, কারণ আমার তো লাগবে না, লাগবে। তো সেখান থেকে দেখো তো, এই যে ওয়াজ যুক্ত করা, বাদ দিয়ে দাও, ওয়াজ যুক্ত করা, বাদ দিয়ে দাও, ওয়াজ যুক্ত করা, বাদ দিয়ে দাও, দেখারই তো দরকার নাই, দেখার দরকার আছে? আমার অপশনই আছে একটা, দেখো এই যে অপশনই আছে একটা, আর তুমি বাকি কিছু বাদ দাও, ফুল বাদ দাও, ধরে কিছু দেখার দরকার নেই, খালি একটু তথ্য জানো যেটা প্রেজেন্টের হিসাব, তাহলে আমাদের বয়সটা প্রেজেন্টই হবে, কিন্তু পাশে কোনো হিসাব না। তার মানে এই সবগুলো ওয়াজ ওয়াজে যুক্ত করে ফেলছি তোমাকে বিভ্রান্ত করার জন্য। এগুলো বাদ দিয়ে দিলে তুমি একটা অপশন পাচ্ছ খুঁজে অটোমেটিক। তাহলে এই যে কন্টিনিউয়াস টেন্সে বিং যুক্ত হয়। আর দি ওয়ান্টেড ম্যান এখান থেকে শুরু করে ফুলটা হলো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ইজ। আর কন্টিনিউয়াস টেন্সে একটা বিং যুক্ত হয়, বিথি যুক্ত হয়েছে বাই, প্লাস হয়েছে এই সাবজেক্টটা, এই সাম চিলড্রেন সাবজেক্টটা ঠিক অবজেক্টের দিকে চলে গেছে। ঠিক আছে, আশা করি এখানে কোনো ঝামেলা থাকার কথা না। আর বাকিটা আমরা অবশ্যই ডিটেলস আলোচনা করবো ক্লাসে। তাহলে দি প্রাইস অফ রাইস হ্যাজ বিন ড্যাশ এ লট দিস ইয়ার, এইখানে কি হবে, এখানে কি হবে তোমরা একটু সবাই জানাও আমাকে। এখানে কি যুক্ত করা যেতে পারে? দি প্রাইস অফ রাইস বলছে যে তোমার চাউলের দাম, তাই তো, চাউলের দাম হ্যাজ বিন ড্যাশ এ লট দিস ইয়ার। একটা ব্যাপার খেয়াল করবে, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো রাইস আর একটা হলো রেইস। কথা কি বুঝতে পারলা? দুইটা ওয়ার্ড, মানে এই দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু ওখানে প্রেস লাগাই দিবা, কারণ দুইটাই ব্যবহার করছে তারা। অবশ্য একটা জায়গা রাখছে। প্রথম কথা হলো এই রেইস শব্দের অর্থ হলো তুমি যেটা নিজের শক্তি ব্যয় করে তোলো, বুঝতে পারলা, যেখানে তোমার শক্তি ব্যয় হয়। আমরা বলি না অনেক সময় ক্লাসের ভিতরে ধরো কোনো একটা শিক্ষার্থী ডিস্টার্ব করতেছে, আমরা বলি না এই রেজ ইউর হ্যান্ডস প্লিজ, তোমার হাত তোলো, তার মানে সে নিজের শক্তি ব্যয় করে সে তোলার চেষ্টা করে, এটা হলো তোমার রেইস, এটা কি রেইস। আর রাইস যেটা হলো এটা উঠা বাট যেটা অটোমেটিক হয়, যেমন আমরা বলি দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব থেকে ওঠে, তুমি কি নিজ হাত দিয়ে তোলো নাকি? অবশ্য হাত দিয়ে তোলো না, যেটা অটোমেটিক হয় সেটা। তো সেই জায়গা থেকে এটা হলো আমাদের ওই রাইস, আর এটা হলো যেটা তুমি নিজের শক্তি ব্যয় করে তোলো সেটা তোলা, হাত দিয়ে তোলা অথবা যেভাবেই হোক নিজের শক্তি থাকবে এখানে। তো দি প্রাইস অফ রাইস, দি প্রাইস অফ রাইস মানে চাউলের দাম হ্যাজ বিন ড্যাশ, এটা কি বলো, এটা অটোমেটিক বাড়ে নাকি তুমি বৃদ্ধি করো, কোনটা, তাই না? তো সেই জায়গা থেকে সিম্পল হিসাব, তুমি এই যে দেখো হ্যাজ বিন যুক্ত করা, হ্যাজ এর পরে প্লাস ভিত্রি হয়, নো প্রবলেম, এটাও ঠিকঠাক আছে। পাশাপাশি যদি হ্যাজ বিন হয়, কি হয়, প্যাসিভ সেন্স, হ্যাজ বিন এর পরেও কিন্তু এখানে ভিত্রি হবে, কি হবে, ভিত্রি, মানে প্যাসিভের জায়গা থেকে। সেই জায়গা থেকে আমাদের অপশন আছে কয়টা বলো তো, কি হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ভালো করে অপশনে খেয়াল করে দেখবা, রাইজেন, হ্যাঁ, তাহলে ভিত্রি গুলো খেয়াল করে দেখবা, তাহলে আমাদের সুবিধা হবে ব্যাপারটা। নেক্সট অন, জেরিন ইজ স্কলার অ্যান অ্যাথলেট অ্যান্ড এ ড্যাশ সামথিং, এটা কি যুক্ত করা যায়, তাই তো, ঘটনা, আর্টিকেলের হিসাব যদিও, তারপরে একটু বলি, তোমরা অবশ্যই এই টপিকটা তোমরা জানো, প্যারালালিজম, প্যারালালিজম মানাটা হলো কিনা একটু চেক আউট করতে হবে। দেখো এটা কি জানো, মানে সমান্তরাল ওয়েটা, তোমার একটা জাস্ট নর্মাল একটা ব্যাপার শিখাই তোমাকে, মনে রাখবো অলওয়েজ। আমরা অলওয়েজ যে ফ্যান বয়েস ব্যাপারটা জানি, তাই না? ফ্যান বয়েস ব্যাপারটা অনেকেই জানি। ফ্যান বয়েস এর অর্থ কি, মানে এটার নাম কি? এটা আমাদের যেটা জানি সেটা হলো যে এই ফ্যান বয়েসের প্রত্যেকটা ওয়ার্ড, এফ তে হলো ফর, তাহলে এতে হলো অ্যান্ড, তারপরে এনতে হচ্ছে নর হতে পারে, অথবা নট অনলি বাট অলসো হতে পারে, নট অনলি বাট অলসো হতে পারে। আর এ বিতে হলো বাট, বিতে কি, বিতে হলো বাট, আর ও তো হলো অর অথবা আদারওয়াইজ, অর অথবা কি, অথবা অর অথবা আদারওয়াইজ। আর ওয়াইতে হলো ইয়েট, আর ইতে হলো এলস, আর এস তো হলো সো অথবা অ্যান্ড সো অথবা দেয়ার ফোর, অর্থের দিক থেকে সেম, মনে রাখবা। এদের সবার নাম হচ্ছে তোমার সাব অর্ডিনেটিং কনজাংশন। এদের নাম কি? এর নামটা হচ্ছে তোমার তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার কো
কোঅর্ডিনেটিং কনজাংশন। এটার নাম কি? এটার নাম হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, এটা একটা বিশেষ শর্ত কি জানেন? এটার বিশেষ শর্ত হচ্ছে এই কনজাংশন গুলো তুমি যেখানেই ব্যবহার করো, এটা একটা প্রধান শর্ত হলো প্লাস এবং প্লাস, ধরো এই পাশ এবং এই পাশ সমতা বজায় রাখতে হয়। কি বজায় রাখতে হয়? সমতা বজায় রাখতে হয়। সমতা মানে হলো তুমি ধরো এইখানে তুমি একটা নাউন ব্যবহার করবা, তাহলে তোমাকে এইখানে নাউন ব্যবহার করতে হবে। তুমি এইখানে একটা ভি1 ব্যবহার করবা, তাহলে এইখানে তোমাকে ভি1 ব্যবহার করতে হবে। তুমি এখানে 2+v1 ব্যবহার করবা, তাহলে এইখানে তোমাকে 2+v1 ব্যবহার করতে হবে। তুমি এখানে আইএনজি করবা, তাহলে ওইখানেও আইএনজি করতে হবে। তাহলে এই যে একটা সমতা বিধান, এটা মেনে চলে। এটা কোন ক্ষেত্রে? যখন এই ফ্যান ভয়েসটা একটা বাক্যের মধ্যবর্তী স্থান হবে, তখন তার দুই পাশে সমান সমান সাইনটা মেনে চলবে। এটা হচ্ছে আমাদের একটা সমান্তরিকতা, মানে সেই প্যারালিজম যে টপিকটা আছে, এটা একটা মূল শর্ত। আরো কিছু আছে, ওটা আমরা পরে পড়াবো, বাট জাস্ট এইটুকু জেনে রাখো। এইটুকু জানলে আমরা এই প্রশ্ন উত্তরটা করতে পারবো। তো সেই জায়গাতে দেখা তো জেরিনি স্কলার একটা স্কলার অ্যাথলেট, একজন তোমার হচ্ছে যে অ্যাথলেট মানে হলো তোমার ক্রীড়াবিদ আর কি, হ্যাঁ, যে খেলাধুলা করে। অ্যান্ড তাহলে খেয়াল করে দেখা তো এখানে একটা নাউন যুক্ত করা আছে, ভালো কথা। মানে এই নাউনটা আছে, ঠিক আছে, ভালো কথা। তারপরেও এই তারপরে কিন্তু আর্টিকেল যুক্ত করা, কি যুক্ত করা? আর্টিকেল। তার মানে তোমার পরবর্তী অংশটাও ওই নাউনের সাথে আর্টিকেলে ব্যবহার করতে হবে। তো অবশ্যই মানে প্রথম কথা এটা কিন্তু নাউন, তাই না? এটা তো নাউন নাকি? তো আর্ট, ঠিক আছে, এটা তো কোনোভাবে একটা শিল্প, বাট মানুষ মানে কোন একটা মানুষের ইয়ার নাম না। আমার তো একটা নাম লাগবে না, মানে যে পেশাটা আছে সেই পেশার নামটা লাগবে। তাহলে আর্টিস্টিক ব্যাপারটা হচ্ছে না। এই যে তাহলে আর্টিস্ট এবং এই আর্টিস্ট, এই দুটা যায়। বাট কথা হচ্ছে যে এই নাউনটা তার পূর্বের নাউন, এই যে অ্যান্ট, এই যে অ্যান্ট, এই যে ফ্যান ভয়েস, তাহলে এই নাউনটার পূর্বে আর্টিকেল যুক্ত করা আছে, তাহলে পার্শ্ববর্তী যে নাউনটা হবে তার নাউনটার পূর্বে একটা আর্টিকেল আমার লাগবে। তো সেখান থেকে এখানে আর্টিকেলটা নাই, এই জন্য এটা ক্রস, অটোমেটিক ক্রস, এটা হলো আমাদের সঠিক উত্তর। কথা ক্লিয়ার? এই ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা আমরা একটু বলবো অবশ্যই কমেন্ট সেকশনে, আমরা পুরোপুরি বুঝলাম কিনা। এবং আরেকটা তথ্য তোমাকে মানে তোমাকে জাস্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা জানি যে ফর কিন্তু একটা প্রেপোজিশন। যদি কেউ বলে যে ফরটা কি, ফর কিন্তু একটা প্রেপোজিশন, তাহলে আমি যে তোমাকে এখানে সামনে বলে দিলাম যে ফর একটা কিন্তু কনজাংশন, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাহলে আসলে ফরের কাহিনী কি? হ্যাঁ, ফরের কাহিনী কি সেটা কে কে জানতে চাও একটু জানাবা তো। আসলে ফর কখন প্রেপোজিশন হয়, ফর কখন কনজাংশন হয়, এটা তোমাকে জানতে হবে। এটা তোমাকে জানা দরকার, আর না হলে আমরা পরবর্তী অংশ পড়াবো। বলো কে কে জানতে চাও এই ফর কি প্রেপোজিশন কখন হয়, নাকি আসলে ফর একটা প্রেপোজিশন আমরা ভুল করে এখানে লিখছি, নাকি আসলে এটা কোনো ব্যাখ্যা আছে? বলো। আমরা একটু সহজ করে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে ধরো এই ফরটা দেখার দিক থেকে মানে জন্মগতভাবে প্রেপোজিশন, নো ওয়ে, এটা একদম ঠিকঠাক, সবার সাথে আমিও একমত। প্রশ্ন হচ্ছে তুমি কোনো একটা ওয়ার্ডকে দেখতে প্রেপোজিশনের মতো হলেও তুমি ওইটাকে প্রেপোজিশন বলতে পারো না। কখন বলতে পারো না? যখন তার শর্তটা মানবে, তখনই তুমি কেবলমাত্র ওটাকে প্রেপোজিশন বলতে পারবে। তুমি একটা মানুষকে তুমি সরাসরি দেখিতে বলতে পারো, তাই না? মানে ব্যাপারটা হলো কি, এইটা প্রেপোজিশন ঠিক আছে, এটা পরিচয়গত দিক থেকে এবং দেখার দিক থেকে অবশ্যই প্রেপোজিশন। এবং শুধুমাত্র এইটা বললে হবে না, তার শর্তটাও মানতে হবে। শর্তটা হচ্ছে যদি কোনো একটা ওয়ার্ডকে তুমি প্রেপোজিশন বলতে চাও, তাহলে তারপরে অবশ্যই তোমাকে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট অথবা নাউন ফ্রেজ অথবা ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। অর্থাৎ নাউন অথবা নাউনের সমতুল্য কিছু একটা। ধরো একটা এই ফরটা প্রেপোজিশন, তুমি তখনই ওটাকে প্রেপোজিশন বলতে পারো যখন তারপরে তুমি এই নাউন, নাউন ফ্রেজ অথবা ভার্বের সাথে আইএনজি দেখতে পাও। কিন্তু যদি এই ফরের পরে নাউন সমতুল্য কিছু থাকা বাদ দিয়ে তোমার একটা ক্লজ চলে আসে, একটা বাক্য চলে আসে, তখন ভাই এই ফর আর ফর থাকবে না, আবেগ দেখে আসবে না। তখন এই ফরটা হয়ে যাবে আমাদের কনজাংশন, এবং তখন এই ফরের নাম হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এই জন্য আমরা ওখানে ফর অ্যাপ দ্বারা ফর লিখেছি। কথা কি ক্লিয়ার? তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, তোমার প্রশ্ন আসলে বেরি করো না। তো এটা হলো আমাদের কনজাংশন, এবং যখন এটা কনজাংশন হবে তখন এই ফরের অর্থ হবে কারণ। কি হবে বলো তো? তখন ফরের অর্থ হবে কি? কারণ। তো সেই জায়গা থেকে আমি যে একটা প্রশ্ন লেখার চেষ্টা করি, যে দেখো তো, যে হি ওয়াজ সরি, সে কি ছিল? দুঃখিত ছিল। ফর হি মেড এ মিস্টেক, হি মেড এ মিস্টেক, হি মেড এ কি মিস্টেক। কথা ক্লিয়ার? তো সেই জায়গা থেকে এই যে ফর, দেখো ভাই, তাহলে ফরের পূর্বে থাকার কথা আমাদের নাউন, নাউন ফ্রেজ অথবা একটা বারোশো আইনজি, বাট দেখো কিছু নাই, কি আছে দেখো না, এই যে এখান থেকে শুরু ফলে একটা বাক্যই চলে আসছে। তাহলে যখন একটা বাক্য চলে আসবে তখন তুমি ওইটাকে আর কোনোভাবেই প্রিপোজিশন বলতে পারবা না। তখন এইটা হচ্ছে আমাদের একটা কনজাংশন, এবং অর্থ হবে কি? কারণ। খেয়াল করে দেখো তো, তাহলে হি ওয়াজ সরি, সে ছিল দুঃখিত কারণ সে একটা মিস্টেক করেছিল। আরেকটা তথ্য জানাই রাখি, মনে রাখবা, আজীবন মনে রাখবা, কোঅর্ডিনেটিং কনজাংশনের পূর্বে সবসময় কমা ব্যবহার করা ভালো। অনেকে করে না, বাট করা ভালো। তার মানে এইখানে কমা হবে। যারা পাঞ্চুয়েশন মানে ভালো করতে চাও,
যে এখানে অবশ্যই কমা ব্যবহার করা উচিত, বাট অনেকে করে না, বাট উচিত এখানে, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা নেক্সট ওয়ান চলে যাই। তাহলে এটা কেন হলো, কিভাবে হলো, অ্যান আর্টিস্ট কেন হলো বুঝতে পেরেছি না। নেক্সট ওয়ান, সবুজ ইন্টার দ্য রুম স্যাট, এই যে একই হিসাব ওইটার মতো করে, আমি এটা আর ব্যাখ্যা দিব না, তাহলে খেয়াল করে দেখো তো। তাহলে আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম যে এন্টার এপাশ এবং ওপাশ সমান সমান জিনিস নেবে, তাই না। তাহলে এই যে এন্টার এপাশে ভি2 নাকি ভার্বের 2 নং ফর্ম, তাহলে পরিবর্তন অংশ আমাকে ভার্বের 2 নং ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো তো হ্যাজ ওপেন, এটা আপনাদের পারফেক্ট টেন্সের হিসাব অনুযায়ী হেড ওপেন হবে না, আমাদের ওপেন যুক্ত করে, ওপেন যুক্ত করে এটা আমাদের বাদ, তাহলে হবে কি ওপেন। আশা করি বুঝতে পেরেছি, এটা আমাদের নেক্সট ওয়ান, মানে ওইটার সাথে রিলেটেড আর কি। ডু ইউ নো হোয়েন, এইখানে একটু কথা আছে আমার না, এখানে আসলে কথা আছে। এবং এই টপিকটার নাম কি বলতো, এই টপিকটার নাম হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন্স। কি এটা, এমবেডেড কোশ্চেন্স, মানে সংযুক্ত প্রশ্ন। কি প্রশ্ন, সংযুক্ত প্রশ্ন। 10-এর কি হবে বলো তো, যারা এক্সপার্ট আছো তারা অবশ্যই একটু রেসপন্স করবে, এটা কি হবে। তৌফিক এলাহি ডান, নুসরাত জাহান সি। 9 নম্বর পার করে ফেলছি, 10 নম্বরের কথা বলো, 10 নম্বরে আসো। তা 10 নম্বরে কি হবে এটা, আমরা একটু ট্রাই করি। যে ডু ইউ নো হোয়েন ড্যাশ, মানে এসটিএস মানে হচ্ছে যে তোমার হাজি দানেশ, হাজি কি এটা, তাহলে ড্যাশ ফাউন্ডেড নাকি হ্যাড HSTU বিন ফাউন্ডেড নাকি ওয়াজ HSTU ফাউন্ডেড নাকি HSTU ওয়াজ ফাউন্ডেড, তার মধ্যে কি হবে ঘটনা। আমরা বাদ দেওয়া শিখবো, সিম্পল হিসাব আমরা একটু যদি জানার চেষ্টা করি। যেটা মনে রাখবা, এই এমবেডেড কোশ্চেন্স এর ব্যাপারটা আমরা একদম পানি করে ফেলবো, পানি পানি। এমবেডেড কোশ্চেন জিনিসটা আসলে কি, জাস্ট যদি একটু জেনে রাখো, মনে রাখবা। ধরো একটা বাক্যের সাবজেক্ট এটা, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, এবং ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে কি হয়, ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আগে অক্সিলারি ভার্ব বসে, প্লাস একটা সাবজেক্ট হয়, প্লাস ভার্ব হয়, প্লাস অবজেক্ট হয়, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, তাই না। আবার যদি কোনো একটা বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, তুমি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু করতে পারো, কিন্তু আবার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু করতে পারো। যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু করো, ওই ক্ষেত্রেও কিন্তু প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপর কিন্তু অক্সিলারি ভার্বে আসে, প্লাস সাবজেক্ট আসে, প্লাস মেইন ভার্ব আসে, প্লাস অবজেক্ট আসে, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আসে। এটা আমাদের নর্মাল রুল, আমরা সবাই জানি। এখানে আমাদের প্রশ্ন, আমাদের কথা হচ্ছে, যদি কোনো কারণে ধরো এখানে একটা বাক্য, এবং এই বাক্যের মধ্যবর্তী স্থানে কোনো ডব্লিউএস ওয়ার্ড থাকলো, থাকার পরে আবার এখানে একটা বাক্য, তো তোমাকে যেটা জানতে হবে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড আমরা বাক্যের প্রথমে ব্যবহার করে যে ব্যাপারটা জানি, তাহলে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু যখন তুমি ডব্লিউএস ওয়ার্ডটা কোনো কারণে দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে ব্যবহার করবা, তোমাকে প্রথমত যে ব্যাপারটা জানতে হবে, তার পরবর্তী বাক্যটা আজীবন তুমি অ্যাসার্টিভ করবা। কি করবা, অ্যাসার্টিভ করবা, এবং একদম বাক্যের লাস্টে ফুল স্টপ। আরেকটা ঘটনা হচ্ছে, ধরো এটা একটা বাক্য দিলাম, এই ডব্লিউএস ওয়ার্ডটা তোমার এখানে থাকলো, ওকে, থাকার পরে তোমার যে ঘটনা জানতে হবে, তাহলে তার পরবর্তী বাক্যটা, এই পরবর্তী বাক্যটা এইখানেও অ্যাসার্টিভ হবে, এইখানেও অ্যাসার্টিভ হবে। ঘটনা হচ্ছে কি, যদি এই ডব্লিউএস ওয়ার্ডের পূর্বের বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, কি হয়, যদি অ্যাসার্টিভ হয়, তাহলে তুমি বাক্যের শেষে এই ফুল স্টপ ব্যবহার করবা। যদি এই বাক্যটা আমাদের ইন্টারোগেটিভ হয়, কি হয়, ইন্টারোগেটিভ হয় নর্মাল সেন্স অনুযায়ী, তাহলে এইখানে তুমি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা। কথা কি ক্লিয়ার? তাহলে যে ব্যাপারটা তোমাকে জানতে হবে সেটা হলো যে ডব্লিউএস ওয়ার্ডটা যদি মধ্যবর্তী স্থানে থাকে, তোমার মানে জানার জায়গাটা হচ্ছে তার পরবর্তী সময়, তার পরবর্তী যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আজীবন অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, আজীবন অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। আর তুমি শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা কিনা, তুমি শেষে প্রশ্নবোধক চিহ্ন তুমি ব্যবহার করবা কিনা, তুমি চলে গেছে, সরি, তুমি করবা কিনা সেটা জাস্ট একটু বলে রাখি। ডব্লিউএস ওয়ার্ড, তুমি করবা কিনা যদি বলো, এই যে মাঝখানে ছিল ডব্লিউএস ওয়ার্ড ছিল, একটু ডব্লিউএস ওয়ার্ড ছিল, তাহলে এখানে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অ্যাসার্টিভ হবে। আর এখানে ফুল স্টপ, আর এইখানে ড্যাশ ডব্লিউএস ওয়ার্ড, আবার এইখানেও অ্যাসার্টিভ হবে অলওয়েজ। তোমাকে এইটা চেক করতে হবে। আর এই বাক্যের শেষে তুমি প্রশ্নবোধক চিহ্ন নাকি ফুল স্টপ ব্যবহার করো, এটা ডিপেন্ড করবে। যদি তার পূর্বের বাক্যটা অ্যাসার্টিভ হয়, তাহলে তুমি এইখানে ফুল স্টপ ব্যবহার করবা। যদি এইখানে ইন্টারোগেটিভ বাক্য হয়, কি বাক্য হয়, ইন্টারোগেটিভ বাক্য হয়, তাহলে তুমি এইখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি এটা হয়, খেয়াল করে দেখো তো, যে আই নো, আমি জানি, হোয়াট, তাহলে বাক্যের মাঝখানে না, হোয়াট না, তো আমার দায়িত্ব হচ্ছে তার পরবর্তী বাক্যটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে হোয়াট ইউর নেম, হোয়াট ইউর নেম, এই যে পরবর্তী ইস। আর ফুল স্টপ কেন ব্যবহার করলাম, আমরা বলছি এই যে তার পূর্ববর্তী বাক্যটা অ্যাসার্টিভ, তাই আমার ফুল স্টপ। যদি এরকম হইতো, ডু ইউ নো, তুমি কি জানো,
ডু ইউ নো, তুমি কি জানো, বাক্যের লাস্টে মধ্যবর্তী স্থানে কি হোয়াট। তাহলে তুমি কিন্তু অবশ্যই এটা একই কাজ করবা, ইউর নেম দিবা, দেওয়ার পরে তুমি এখানে ইজি দিবা, এটা ঠিকঠাক, কিন্তু চিহ্ন পরিবর্তন হতে পারে। কেন চিহ্ন পরিবর্তন হবে, মাঝখানে হোয়াট আছে ভালো কথা, কিন্তু এই বাক্যটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ তুমি চেক আউট করবা। হাবোধক হলে ফুল স্টপ, যদি প্রশ্নবোধক চিহ্ন হয় মানে প্রশ্নবোধক বাক্য হয়, তাহলে তুমি এইখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। তাহলে এটুকু যদি জেনে থাকে তাহলে আমরা আশা করি প্রশ্নটা পারার কথা। কেমন, তাহলে খেয়াল করে দেখো তো। তাহলে এই যে মাঝখানে ডব্লিউএস ওয়ার্ড আছে ভালো কথা, তাহলে আমার প্রথম কথা কি, তার পরবর্তী বাক্যটা অ্যাসেটিভ। অ্যাসেটিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। এবং আরেকটা কথা বলে রাখি, তাহলে তার পূর্ব বাক্যটা আমরা চেক আউট করে দেখবো, কারণ আমরা অপশন বাদ দিতে হবে। এই বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ, ডু ইউ নো, তুমি কি জানো, তার মানে আমি এইটুকু শিওর, তাহলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে আমি যেগুলো যেগুলো নাই বাদ দিয়ে দিই, তাহলে একটা নাই, এটা অটোমেটিক বাদ করে গেল। তাহলে তিনটার মধ্যে আছে, আমরা একটু দেখি চেক আউট করে দেখি কোনটা হয়। আর পরবর্তী দেখবো আমরা, যেহেতু পরবর্তী বাক্যটা অলওয়েজ অ্যাসার্টিভ হয়, তার মানে আগে সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট যেখানে নাই ওটা বাদ দিয়ে দিই। তাহলে এখানে সাবজেক্ট নাই, এটাও বাদ, এখানে সাবজেক্ট নাই, এইটাও বাদ। এই যে দেখো, বাক্যের সাবজেক্ট পরে যা ছিল তাই ছিল, আর এই চিহ্ন কেন দিছে, এই পূর্বের বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই। আশা করি ক্লিয়ার, তাই না? উত্তর কি হবে, এটা সেম, সিম্পল হিসাব। নেক্সট ওয়ান একটু ট্রাই করে দেখো তো, ঠিক ওই ব্যাখ্যাটাই তুমি এখানে কাজে লাগাও, কি হবে। তাহলে আমরা বলছি আই ডোন্ট নো, আমি জানি না, অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যের মধ্যবর্তী স্থানে এই যে হোয়ার হোয়ার হয়, তাহলে হোয়ার তুমি এখানে যদি বসাও, তাহলে আমার দায়িত্ব কি, আমার দায়িত্ব হচ্ছে তোমার এইখানে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে আমার এখানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ আমরা দিয়ে দিলাম, আমি নিজেরাই দিয়ে দিলাম। তুমি নিজেও করতে পারো, এখানে অপশন চেক করা বাদ দিয়ে তুমি নিজে করতে পারো। তাহলে আমার কি লাগবে, আগে সাবজেক্ট পরে ভার্ব অথবা অক্সিলারি যেটাই থাকুক থাকবে আর কি। তাহলে এই যে যেহেতু ওরা দিয়ে দিছে, এটাকে ধরো আর কি, তাহলে অক্সিলারি ভার্ব কিন্তু থাকা যাবে না নাকি। এই যে প্রথমে অক্সিলারি ভার্ব, আমার লাগবে সাবজেক্ট, চলে আসছে অক্সিলারি ভার্ব, তাহলে এটা অটোমেটিক বাদ। আমার লাগবে সাবজেক্ট, চলে আসছে অক্সিলারি ভার্ব, এটা বাদ। আমার লাগবে সাবজেক্ট, এটা আছে, সাবজেক্টও আছে, কিন্তু তারপরে এটা কেন বাদ জানো, আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে তো আর ডাস আসে না, আসে না তো, আমরা কিন্তু হি লিভস ব্যবহার করি নাকি। তো এই জন্য এই ডাসটা মানে অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো বাক্যটা অটোমেটিক ভুল হয়ে গেছে, এটা আমাদের অটোমেটিক ভাগ। আর এই যে হোয়ার সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, বাক্যের লাস্টে ফুল স্টপ, তাহলে উত্তর কি হবে, এটা। দেখো সবাই বুঝতে পারলাম কিনা আমরা একটু অবশ্যই জানাবো, একটু সময় নিয়ে জানাও দ্রুত। ক্লিয়ার? নেক্সট ওয়ান দেখি তো কি তোমরা কিছু করতে পারো কিনা। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, এটা করো। এটা অবশ্যই তোমরা একটু বল বা কি যুক্ত করো, এটা একটা আমার ব্যাখ্যা আছে অবশ্য। আমরা এইখানে এটা কিন্তু সিইউ কোশ্চেন্স, হ্যাঁ, তোমার এই বিশ্ববিদ্যালয় ভর্তি, তোমার ছবি যারা যাদের স্বপ্ন ছবিতে ভর্তি হওয়া, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল, একদম খুবই মানে প্রত্যেকটা অপশনের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, মানে প্রত্যেকটা অপশনের মধ্যে ব্যাখ্যা আছে, এটা আমরা দেওয়ার চেষ্টা করবো, আমরা এখানে দিব। তো একটু ট্রাই করি আমরা কি হওয়ার কথা বলছে, কি হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, মানে নিচের চারটা অপশনের মধ্য থেকে কোনটা সঠিক, আমাকে সঠিকটা বের করতে হবে, বাকি ভুলগুলো বাদ দিতে হবে। আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করি, কেমন? তা আমি মুখে মুখে ব্যাখ্যাগুলো বলবো, হ্যাঁ একটু বলি। প্রথম কথা হচ্ছে, মনে রাখবা এভরি যুক্ত যত শব্দ আছে, এভরি যুক্ত যত শব্দ আছে, ইচ এভরি, মনে রাখো, আমি একটু লিখি, এটা তোমার দরকার ভাই, তো অবশ্যই নোট করে রেখে তো ভাই। দেখো, ইচ এভরি, আইদার, নাইদার, এই ক্লাস ভাই তুমি কোথাও পাবো না, এইটুকু তুমি শিওর থাকো। আমি তোমাকে আমার দীর্ঘদিন অভিজ্ঞতা, আমি নিজে ক্লাস নিতে অফলাইনে বিভিন্ন জায়গায়, তো সে জায়গায় তোমাকে বলছি, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তোমার কতটা কাজে লাগে। ইচ এভরি, আইদার, নাইদার, ইচ অফ, এভরি অফ, এভরি ওয়ান অফ, হ্যাঁ, আইদার অফ, নাইদার অফ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার দি নাম্বার অফ, দি নাম্বার অফ, তারপর তোমার হচ্ছে ওয়ান অফ, নান অফ, দ্য কোয়ান্টিটি অফ, ব্লা ব্লা ব্লা। তুমি এটাকে একটা দুইটা অপশন করো, ধরো অফ ছাড়া যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, অফ ছাড়া যে সমস্ত ওয়ার্ডগুলো আছে এর একটা অংশ, এবং এই অফ যুক্ত ওয়ার্ডগুলো একটা অংশ। প্রথম কথা হচ্ছে এভরি অফ যদি কোথাও থাকে তুমি এটাকে বাদ দিয়ে দিবা, মানে যদি কোনো একটা বাক্য এভরি অফ দিয়ে গঠন করে তুমি আগে ক্লোজ দিবা, কারণ কি এভরি অফ কোনো শব্দই নেই, কেন লিখছি, তোমাকে সতর্ক করার জন্য লিখছি। তাহলে ইচ অফ হতে পারে, এভরি অফ হতে পারে না, তবে যদি এভরি ওয়ান অফ হতে পারে, কথা ক্লিয়ার? তাহলে ইচ অফ হতে পারবে, এভরি অফ হতে পারবে না, অটোমেটিক ভুল এটা। আর এভরি ওয়ান কিন্তু হতে পারে, কেন লিখছি আবার বলছি, সতর্ক করার জন্য লিখছি। তাহলে এটা অপশন করলে মনে রাখবা, এদের পরে এই যে নাউনটা হবে, এটা সিঙ্গুলার নাউন হতে পারে, প্লুরাল নাউন হতে পারে, সিঙ্গুলার নাউন হতে পারে, প্লুরাল হতে পারে, ঠিক আছে। সিঙ্গুলার নাউন দিলাম আমি জাস্ট নরমালি, তাহলে
এবং অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু এই যে অবযুক্ত যে সমস্ত ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ না, এটা খুবই কমন, সাবজেক্ট এগ্রিমেন্টের বিশ্বস্ত একটা নিয়ম। এদের পরে তোমাকে অবশ্যই নাউনটা প্লুরাল করতে হবে। তাহলে এদের পরে তোমাকে প্লুরাল নাউন ব্যবহার করতে হবে, কিন্তু তোমার এই ভার্বটা হবে আজীবন সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কথা ক্লিয়ার? তাহলে প্রথম কথা হচ্ছে এভরি জাতীয় যে সমস্ত ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড যদি বাক্যের সাবজেক্টে থাকে, তারপরে নাউন সিঙ্গুলার থাকলো নাকি প্লুরাল থাকলো তোমার দেখার দরকার নেই, তুমি অবশ্যই বাক্যের ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করবা। আর একটু সতর্কতা বশত যদি কারেকশনে চলে আসে, তো একটু ব্যাপারে খেয়াল করবা, যদি অফ না থাকে তাহলে তার পরবর্তী নাউনটা সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার তো হবেই। আর যদি অফযুক্ত কোনো ওয়ার্ড থাকে তাহলে তার পরবর্তী নাউনটা প্লুরাল থাকবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ঠিক আছে? এটা একটু অবশ্যই খেয়াল করা যায়। তো এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখো তো। তাহলে এই যে এভরি স্টুডেন্টস, তাহলে আমরা বলছি কি এভরি থাকলে বাক্যের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে এই যে দেখো আর যুক্ত করা, তাহলে ওই দিক থেকে আমার বাক্যটা ভুল। এক নম্বরে ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 2, 10 কিলোমিটার্স, দূরত্ব, ডিস্টেন্স, বুঝলা? ডিস্টেন্স মানে দূরত্ব, একক, এই সমস্ত ওয়ার্ডগুলো আছে না, যদি একক কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে অবশ্যই তার পরিবর্তে ভার্বটা সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে সেই জায়গা থেকে এই যে 10 কিলোমিটার একক না, এগুলো তো একক নাকি, তো সেই জায়গা থেকে ভার্বটা আমার সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু হয়েছে কি প্লুরাল। এই জায়গা থেকে বাক্যটা ভুল। আমার চাইছে কিন্তু সঠিক কোনো সেটা খুঁজে বের করতে, ভুল, আমরা ভুল খুঁজে বের করতেছি। ঠিক আছে? এটা যেটা করবা মনে রাখবা, এই শোনো, ফ্র্যাকশন তো বুঝো নাকি? ফ্র্যাকশন ভগ্নাংশ, ওয়ানের সাথে যেগুলো আছে 1/3, 2/3, 2/4, 1/3 থাকলে মানে এই সংখ্যাবাচক শব্দের জন্য এখানে তোমার এস হবে বা হবে কিনা সেটা নির্ভর করে। 1/3 অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, অফ দা মানে 1/3 হইলে তোমার এখানে এস যুক্ত করা যাবে না, কিন্তু যখন তুমি 1 বাদ দিয়া তুমি 2, 3, 4 এগুলা যুক্ত করে ফেলবা, হ্যাঁ, তাহলে অবশ্যই তোমাকে 2/3 অবশ্যই এখানে এস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এস ব্যবহার করতে হবে। আমরা সেই জায়গা থেকে খেয়াল করে দেখো তো, সরি, তাহলে সেই জায়গা থেকে 2/3 হওয়ার কথা, বাট হয়েছে কি? হয়েছে এখন কিছু আছে এখানে, কিন্তু আমাদের 2/3 হওয়ার কথা ছিল, হয়নি। সেই জায়গা থেকে এই বাক্যটা আমার ভুল। অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট, এখানে খেয়াল করে দেখো, এইটাও তো ভুল। আসলে আমরা 4টা বাক্যের মধ্য থেকে এই ইনফরমেশন কখনো হওয়ার সুযোগ নাই। ইনফরমেশন শব্দটা আজীবন জাস্ট ইনফরমেশনই থাকবে। কি থাকবে? ইনফরমেশনই থাকবে। সামহ হয়তো বা উত্তরটা আমার এই সি লাগবে, বাট হয়তো বা এখানে এস দেওয়ার কথা ছিল, এসটা দেওয়া হয় না, হ্যাঁ, মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে এখানে এসটা হবে, আর ওই দিক থেকে বাক্যটা আমরা এটা সঠিক নিতে পারি। আর এমনি নর্মালি কিন্তু আমাদের প্রত্যেকটা ভুল হয়ে যাবে, কেমন? তো সেক্ষেত্রে ইনফরমেশন মানে মেজর প্রবলেমগুলো বলি তোমাকে। তাহলে ইনফরমেশন অলওয়েজ এস যুক্ত করা যাবে না, এটা দেখতে অলওয়েজ ইনফরমেশনই থাকবে। আর ইনফরমেশনের পরিবর্তে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়, এটা ঠিকঠাক ছিল, নো প্রবলেম, বাট ইনফরমেশন হবে না। আর 10 কিলোমিটার আর যুক্ত করে এটা হওয়ার সুযোগ নাই। এভরি যুক্ত প্রত্যেকটা বাক্যের ভার্ব সিঙ্গুলার হবে, এটা আর যুক্ত করা, তাই এটা হবে না। এটা ভুল মিস্টেক হয়ে গেছিল হয়তো বা, এই জন্য আমরা এই 4টা অপশনের মধ্যে এটাকে আমরা বেছে নিলাম, কেমন? পরবর্তী অংশটা দেখো, নাইদার অফ দিস স্টুডেন্টস ড্যাশ, তোমরা অবশ্যই খেয়াল করবে, একটু আগে পড়াইলাম, এই যে আইদার অফ অথবা নাইদার অফ, ইচ অফ বললাম না আমরা, যে এদের পরে নাইদার অফ, এদের পরে অবশ্যই নাউনটা প্লোরাল হবে। প্লোরাল নাউন কি হবে বলো তো ভাই? নাউনটা হবে প্লোরাল, কিন্তু ভার্বটা কি হবে? এই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কি হবে? সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? তাহলে আমার এই দুইটা অবযুক্ত ওয়ার্ডের পরে নাউনটা প্লোরাল, ভার্বটা সিঙ্গুলার। খেয়াল করে দেখো তো, নাইদার অফ, এই যে দেশ স্টুডেন্টস প্লোরালে যুক্ত করা আছে, দেখছো? এটা কিন্তু প্লোরাল আমাদের ঠিকঠাক আছে। তাহলে আমাদের ভার্বটা কি লাগবে? ভার্বটা কিন্তু সিঙ্গুলার লাগবে। তাহলে দুইটা অপশনের মধ্যে সিঙ্গুলার কোনটা? হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার? বলো কি? পোলাপান অ্যাক্টিভ কই চলে গেছে? একটু রেসপন্স করো, আমরা দুটো শেষ করে ফেলবো। ঠিক আছে? তো অবশ্যই এই যে হ্যাজ, মনে রাখবা যত অক্সিলারি ভার্ব আছে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের যাদের শেষে এস যুক্ত করা থাকে, কি যুক্ত করা থাকে? এস, ওইগুলো আমাদের সিঙ্গুলার। কথা ক্লিয়ার? যেমন ধরো হ্যাজ এর সাথে এস, ওয়াদের সাথে এস, ইজের সাথে এস, এগুলো আমাদের কি? সিঙ্গুলার ফর্ম। ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান 14 নাম্বার, প্লিজ ড্যাশ দ্য নেসেসারি অফ দ্য অ্যারাইভিং আর্লি। মনে রাখবা এটা জাস্ট তোমাকে একটু শিখাই দিই, খালি একটু জিনিস মনে রাখবা। এমফাসাইজ, এমফাসাইজ শব্দের অর্থ হচ্ছে তোমার গুরুত্ব আরোপ করা। এটা অর্থ কি বলতো? এর অর্থ হলো গুরুত্বারোপ করা, মানে কোনো কিছুর উপর গুরুত্ব দেওয়া আর কি, গুরুত্ব আরোপ করা। এই ওয়ার্ডটার পরে যখনই তোমার ড্যাশ থাকবে এবং তোমাকে প্রিপোজিশন ব্যবহার করতে বলবে, দয়া করে আজীবন অন বসাবা। কি বসাবা? অন বসাবা। তার মানে এমফাসাইজ অন শব্দের অর্থ হলো গুরুত্ব দেওয়া, গুরুত্ব দেওয়া, গুরুত্ব দেওয়া। যারা যারা আছে অবশ্যই এটা কমেন্টে লিখে দাও যে এমফাসাইজ অন শব্দের অর্থ হলো গুরুত্ব দেওয়া। তাহলে সেই জায়গা থেকে আমার কি লাগবে? এই যে দেখো, অ্যাবাউট যুক্ত করা বাদ, টু যুক্ত করা বাদ, এই কিছু নাইকে, এটা অটোমেটিক বাদ। তাহলে কি হবে?
প্লিজ এম্পাসাইজ অন দ্য নেসেসারি অফ অ্যারাইভিং আর্লি। ক্লিয়ার? কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ঘটনা একটু বলে দিই তোমাদেরকে। আমার লাগবে কিন্তু এম্পাসাইজ, এটা কিন্তু নাউন ছিল। কথা কি বুঝতে পারলাম? মানে যদি এরকম আসে, ওটা খেয়াল করে দেখি না, এটা কিন্তু আমাদের ভার্বের জায়গা। যদি এই এম্পাসাইজ ওয়ার্ডটা এভাবে থাকে, মানে এম্পাসাইজ এভাবে থাকে, মেন ওয়ার্ড কিন্তু এইটা, তখন কিন্তু এটা ভার্ব। মনে রাখবো যেটা, এই এম্পাসাইজ যখন ভার্ব হবে তখন এরপরে নো প্রিপোজিশন ক্রস। কিন্তু যদি এই ওয়ার্ডটাই যদি নাউন হয়ে যায়, যেমন এইরকম হয়ে যায়, যেরকম হয়ে যায়, এম্পাসাইজ হয়ে যায়, তাহলে এখানে কিন্তু এস এস একটার ক্ষেত্রেও নাই, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু ভার্ব ফর্ম। যদি এটা নাউন ফর্ম হয়ে যায় তখন কিন্তু অবশ্যই প্রিপোজিশন নেবে। আর যখন প্রিপোজিশন নেবে তখন অবশ্যই প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অন। আমি ব্যাপারটা খেয়াল করিনি, কারণ অবশ্যই এটা ভার্বের জায়গা। কিসের জায়গায়? এটা ভার্বের জায়গায়। তাহলে ভার্ব হিসেবে এম্পাসাইজের পরে কোনোভাবেই তোমার প্রিপোজিশন যুক্ত করা যাবে, নো প্রিপোজিশন, হারাম। তো সেই জায়গা থেকে উত্তর হবে আমার এইটা। এটা একটা মিস্টেক হয়ে গেছিল। তাহলে অবশ্যই আমরা কি বললাম, ভার্ব থাকলে নো প্রিপোজিশন, নাউন হলে প্রিপোজিশন বসবে, সেটা হবে অন। ঠিক আছে, নেক্সট ওয়ান। তাহলে উই হ্যাভ রিসেন্টলি ইন্টার্ড, এটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা তোমার এক্ষেত্রে একটা বলে রাখি ভাই, এটা খেয়াল করে থাকবা। এন্টার শব্দের অর্থ যদি প্রবেশ করা বোঝায়, কি করা বোঝায়? আমি এটা অবশ্যই ডিটেলস পড়াবো। যদি প্রবেশ করা বোঝায় তাহলে তার পূর্বে নো প্রিপোজিশন। কিন্তু যদি ইন্টার দ্বারা কোনো বিতর্কে প্রবেশ করা বোঝায় অথবা চুক্তিতে প্রবেশ করা বোঝায়, কোথায় বসে বলো তো? যে কোনো চুক্তিতে প্রবেশ করা বোঝায়, তবে কিন্তু অবশ্যই এই ইন্টারের পরে ইন্টো বসে। কি বসে? ইন্টো বসে। আমি আবার বলছি, যদি ইন্টার দ্বারা নর্মাল কোনো রুমে প্রবেশ করো, সেক্ষেত্রে অবশ্যই ইন্টারের পরে ক্রস বসবে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ইন্টার দ্বারা বিতর্কে অথবা চুক্তিতে প্রবেশ করা বোঝায়, তখন ইন্টারের পরে অবশ্যই ইন্টো ব্যবহার করতে হবে। তো সেখান থেকে দেখা তো উই হ্যাভ রিসেন্টলি ইন্টার ড্যাশ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য এই যে আইল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। তাহলে অবশ্যই আমাদের এই যে চুক্তির কথা বলছে, কিসের কথা বলছে? চুক্তির কথা বলছে। তার মানে অবশ্যই কি ব্যবহার করতে হবে? আমাকে ইন্টো ব্যবহার করতে হবে। এটা অবশ্যই কিন্তু খেয়াল করে দেখবা কি করে। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান। তাহলে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড ইন প্রিপোজিশন, এটা অনেকটা বড় ব্যাপার। আমি যদি বলতে চাই, মনে রাখবা, তাহলে লাইকটা আমাদের ভার্ব হতে পারে, এটা আমাদের ভার্ব হতে পারে বাক্যে, এটা আমাদের প্রিপোজিশন হতে পারে, এটা আমাদের কনজাংশনও হতে পারে। কথা কি বুঝতে পারলা? কখন হবে? যদি সাবজেক্টে পরে বসে তখন এটা আমাদের ভার্ব। যদি এটা প্রিপোজিশনের মতো আচরণ করে, কখন প্রিপোজিশন আচরণ করে? আমরা বলছিলাম কি, যদি প্রিপোজিশন হয় তখন তারপরে অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ বসতে হবে। তো আমরা দেখবো কি, আমরা চাইছি নিচে কোন বাক্যটার মধ্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। তার মানে আমরা যেটা খেয়াল করবো যে কখন লাইকের পরে শুধুমাত্র নাউন অথবা নাউন ফ্রেজ আছে। দেখো তো, হি লাইকস, তাহলে এটা কিন্তু বাক্যের সাবজেক্টে পড়ে, তার মানে ভার্ব, এটা আমার প্রিপোজিশন না, ক্রস। তাহলে হি লাভস, সে হাসে, লাইক হিজ ফাদার্স ডাস, তাহলে এটা কিন্তু আমাদের, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব তো দুটি বাক্য, মধ্যবর্তী স্থানের কনজাংশন, এটা আমাদের লাগবে না, আমার চাইছে প্রিপোজিশন লাগবে, তাই তো? তাহলে হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট, এই যে খেয়াল করে ভাই, তাহলে এই যে দেখো ক্যাট নাউন না, এটাকে নাউন না। তাহলে আমরা বলছি যে নাউনের পূর্বে কোনো একটা ওয়ার্ড যুক্ত হয় তাহলে সেটা প্রিপোজিশনের মধ্যে কাজ করে। দেখতে অন্য কিছু হইলো, তাহলে এইটা হলো আমাদের প্রিপোজিশন। আর বাকিটা দেখি তো, লাইক মাইন্ডেড পিপলস আর নেসেসারি, এটা তো নাউনের হিসাবে বসছে, ভালো কথা, ওর সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে আমার উত্তর হবে কি সি। ঠিক আছে, নেক্সট ওয়ান। তাহলে হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, এটা গতকাল বলছিলাম, আমরা প্রিপোজিশন মধ্যে ফুল বুঝাবো, তাহলে এটা আমরা একটু স্কিপ করলাম। এখানে প্রিপোজিশন নাউন, এই দেখো নাউন, নাউন উপরে কি বসবে? প্রিপোজিশন হবে, এটা অবশ্যই প্রিপোজিশন হবে, স্পেশাল প্রিপোজিশন এগুলো, সরি পার্টিসিপল প্রিপোজিশন এটা, তাহলে আমাদের প্রিপোজিশন হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান। রাইটিং এ ডায়েরি, মনে রাখবা এটা তো বাক্যের সাবজেক্ট নাকি, মানে ধরো খেয়াল করো, এটা একটা বাক্যের সাবজেক্ট প্লাস এটা একটা ভার্বের জায়গা, কিসের জায়গা? ভার্বের জায়গা, প্লাস এটা একটা অবজেক্ট। মনে রাখবা যেটা ভার্বের পূর্বে যা যা থাকবে, এক কথায় বাক্যের সাবজেক্ট হিসেবে, মানে ভার্বের পূর্বে সাবজেক্ট ছাড়া, মানে নাউন অথবা প্রনাউন ছাড়া কেউ বুঝতে পারে না। এখানে যেই আসবে সেই নাউন হয়ে যাবে, সিম্পল হিসাব। কথা কি বুঝতে পারলা? তো এটা তো ভার্ব যদি হয়, তাহলে ভার্বের পূর্বে এখানে যা থাকবে ওইটা নাউন হিসেবে কাজ করবে, নাউন হিসেবে কাজ করা ছাড়া ওইটা বাক্যের সাবজেক্ট হতে পারে না। তো এটা যদি বাক্যের ভার্ব হয় তাহলে ভার্ব পূর্বে এটা না, তো এটা তো অবশ্যই নাউন হয়েছে নাকি, মানে নাউন না, নর্মাল ধরো একটা ওয়ার্ড উৎপত্তিগত ভাবে নাউন না, বাট এই বসার কারণে সেটা নাউন হয়ে গেছে, সিম্পল হিসাব। তার মানে এটা আমার লাগবে নাউনের জায়গা, তার মানে এখানে যেই আসছে সে নাউন হয়ে গেছে। যেহেতু অনেকগুলো ওয়ার্ড মিলে হয়েছে, তার এটা হলো ফ্রেজ। তো সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ। তাহলে প্রথম কথা নাউন, আর ফ্রেজ কেন বলছে? ফ্রেজটা অর্থ কি? ফ্রেজ শব্দ শব্দগুচ্ছ, অনেকগুলো ওয়ার্ড মিলে যখন একটা নাউন হিসেবে কাজ করবে তখন ওইটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে ধরতে পারি। তাহলে নাউন ফ্রেজ কি? এটা নাউন ফ্রেজ। নেক্সট ওয়ান, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ফ্রেজ বাই এন্ড লাস্ট, এটা একটা অর্থ অবশ্যই ভালো করে জানবা। অন দ্য হোল, অর্থ কি? অন দ্য হোল, এটা অর্থ, এটা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবা। হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, এটা হচ্ছে একটা বাতিল, মানে হচ্ছে যে ওয়েন্ট ব্যাক শব্দ মানে গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। ঠিক আছে, অন ওয়ান্স প্রমিস, এটা হলো রিয়েল ওয়ার্ড,
এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এটা অর্থ হলো বাদ দেওয়া। কি দেওয়া? বাদ দেওয়া। ঠিক আছে, তো সেইখান থেকে আমাদের এই যে বাদ্য ইংরেজি কি উজ্জ, তো এটা আমাদের কি হবে, উত্তর কি হবে? উজ্জ। মানে গো কেন লিখছি, কারণ গো এর পার্শ্ব কিন্তু ওয়েন্ট, পার্শ্ব মার্ক ব্যবহার করছি, সেই জায়গা থেকে আমাদের উত্তরটা কি হবে? উজ্জ। তাহলে জানবা গো ব্যাক অন ওয়ান্স প্রমিস শব্দ অর্থ হলো বাদ দেওয়া, অথবা ভুলে যাওয়া বলতে পারো, বাদ দেওয়া বলা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের উজ্জ শব্দ ব্যবহার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের পরবর্তী অংশটা কি, দি সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড, অ্যাভয়েডের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হয়, কি হয়? আইএনজি হয়। আর দ্বিতীয় কথা হলো এটা বাই যুক্ত শব্দ, তার মানে হচ্ছে যে মানে বাই দেওয়া, তার মানে হলো ওই বাক্যটা প্যাসিভ সেন্সে আছে, আমরা এই যে বিং সিন ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা ডিটেলস পড়াবো। দি ফার্নিচার ইন দিস রুম, মনে রাখবা বাক্যের সাবজেক্টের জায়গায় প্রেপোজিশন থাকলে, তাহলে প্রেপোজিশন থাকলে তার পূর্বের ওয়ার্ড অনুযায়ী বাক্যের ভার্ব নির্ধারিত হবে। তাহলে এটা ফুল বাত, এটা ফুল বাত, আমরা অবশ্যই ডিটেলস পড়াবো। আর এইটুকু জেনে রাখো, কোনো একটা বাক্যের সাবজেক্টের জায়গায় যদি প্রেপোজিশন থাকে, তাহলে প্রেপোজিশনের পরের অংশটুকু বাদ রেখে তার পূর্বেরটা অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। তাহলে পূর্বেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। ফার্নিচার অলওয়েজ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তাহলে যেগুলো প্লুরাল বাদ দিই, তাহলে এটা প্লুরাল। ঠিক আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স না, এই জন্য ঐতিক থেকে বাদ আমাদের, আর এটা তো হবেই না, উত্তর কি হবে? ইস সিঙ্গুলার। ঠিক আছে, আর এই বাস্কেট অফ রুটেন, তাহলে এক হিসাব, তাহলে অফ মাঝখানে প্রেপোজিশন আমরা বলছি, যদি অফ প্রেপোজিশন থাকে তাহলে পরেরটা বাদ, আর এটা হলো আমাদের সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে তোমার কি করে দিও আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা প্লুরাল কি, প্লুরাল এটা আমাদের প্লুরাল, এটা আমাদের প্লুরাল। ঠিক আছে, আর এইটা আমাদের উত্তর কি হবে? কোয়াস। ঠিক আছে, এটা তো আমাদের প্লুরাল, অটোমেটিক বাদ করে গেল এটা। আর এ রাইটার এক হিসাব, এই যে অফ ইস্ট বাদ দিয়ে দাও, তাহলে এই রাইটার সিঙ্গুলার নাকি, তাহলে কি হবে? ইস। নেক্সট ওয়ান, ইফ আই হ্যাড, এটা তো কন্ডিশনাল, তাহলে সেক্ষেত্রে আমরা একটু জানি যেটা, যে ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কি টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটুকু সাবজেক্ট প্লাস কি বসে বলতো? এখানে যেটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কি হবে? এখানে উড হ্যাভ প্লাস বি3 হবে। আমরা একটু খেয়াল করে দেখবো নিচের কোন অপশনটা উড হ্যাভ যুক্ত করা আছে। তাহলে এখানে উড গো আছে, বাদ, এটা তো অটোমেটিক বাদ। তাহলে আউট বি আছে, এটাও বাদ, তাহলে আই উড হ্যাভ গন টু দি স্টেশন। ঠিক আছে, অবশ্যই জেনে রাখবো, কন্ডিশনালস আমরা ফুল ডিটেলস পড়াবো সুন্দর করে। হ্যাঁ, এই ছিল আমাদের অনেকগুলো প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমার ছিল অ্যাডমিশন রিলেটেড। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাস থেকে আরো ডিটেলস তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফিজ। আচ্ছা, তোমাদের আদিয়ান ভাইয়া এখানে 25টা প্রশ্ন তোমাদেরকে পড়াইছে, তো ব্যাখ্যা সহ। আর একটা কথা হচ্ছে, উনি অনেক তথ্য দেয়, আমিও এখানে বসে ক্লাস দেখতেছিলাম, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উনি এত তথ্য দেয় যেটা আসলে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু উনি পারতো যে হচ্ছে জাস্ট আনসারটা করে তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিয়ে নেক্সট কোয়েশ্চেনে চলে যেতে পারতো, সেক্ষেত্রে ক্লাসটা আরো 1 ঘন্টার আগে শেষ হয়ে যেতে পারতো। ঠিক আছে, সবই হইতো, মানে যদি চাইতো 40 মিনিটে ক্লাসটা শেষ হওয়া, সেটাও হইতো। প্রত্যেকটা প্রশ্নের জাস্ট উত্তরটা আনসারটা করে চলে যেতে পারতো, আরো শর্ট হইতো। কিন্তু কেন উনি এত ডিপ আলোচনা করলো? এই আসলে রিজনটা আসলে কি? রিজনটা হলো তোমাদের বেসিক টু প্রো, একদম বেসিক থেকে প্রো লেভেলে যাওয়ার জন্য যে ধরনের হাতিয়ারগুলো তোমাদের প্রয়োজন, যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো প্রয়োজন, সেটা উনি তোমাকে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে দিন শেষে এগুলা রিসিভ কে করতেছে? তোমাকে আমি অনেক ভালোবাসা দিচ্ছি, তোমাকে অনেক মায়া মমতা সবকিছু দিচ্ছি, এখন তুমি কতটুকু নিতে পারতেছো? দ্যাটস দ্য কোয়েশ্চেন। কতটুকু তুমি নিতে পারতেছো? যারা নিতে পারতেছো তারা অনেস্টলি পরবর্তী যত ক্লাস হবে, যত তুমি প্র্যাকটিস করবা, সেটা হতে পারে তোমার বইয়ে, সেটা হতে পারে যে কোনো এমসিকিউ বা আমাদের পরীক্ষার সময় তোমার কাছে দিবে। এটা এখনো যদি টিয়ার না পাও, টিয়ার পাবা যখন পরীক্ষা দিবা। ঠিক আছে, তো এটাই বলতেছি, যতটুকু ভালোবাসা তোমাদেরকে দিয়েছে সেটা রিসিভ করার মতো ক্ষমতা বা সক্ষমতা তোমার নিজের ভিতর থাকতে হবে। আর যারা রিসিভ করার মতো না, তারা হয়তো ঘুমাই গেছে বা পরবর্তী এসে এখানে ক্লাসটা রেকর্ড করবে, সিম্পল। ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু লাইভে থাকলে হয় কি, যে হচ্ছে তুমি টিচারের সাথে একটা সরাসরি একটা ইন্টারাকশন তোমার হচ্ছে, তুমি কোশ্চেন করতে পারতেছো, বুঝতে পারতেছো কিনা সেটা তুমি তাকে জিজ্ঞেস করতে পারতেছো। দ্যাটস ওয়াই লাইভে থাকলে খুব ভালো। আর তোমাদেরকে এইভাবে আরো এই সপ্তাহের পুরোটাই ক্লাস হবে, আগামীকালকেও ক্লাস হবে। আগামীকালকে 2টা ক্লাস দেওয়ার চেষ্টা করবো যদি সময়টা হয়, যেহেতু রমজান মাস চলমান, এক্ষেত্রে দেখা যায় যে ইফতার করার পরেও অনেকে রেস্ট নিতে হয়। 7টায় যদি ক্লাসটা দেই, সেটা 7:30টায় যদি ক্লাসটা দেই, আবার 8:30টায় নামাজের একটাই থাকে। তো আগামীকালকে ক্লাস শিডিউলটা 10টায় থাকবে, এটা একদম 100% 10টায় থাকবে। যদি আগে কোনো ক্লাস থাকে তাহলে তোমাদেরকে আগে থেকে জানাবো, তবে 10টায় থাকবে, এটা একদম মানে থাকবে, এটা বলা ঠিক আছে। তো একটু কষ্ট করে জানাও যে তোমাদের আদিয়ান ভাই যে ক্লাসটা করিয়েছে
সবকিছু কি ঠিকঠাক ছিল কিনা। ইনশাল্লাহ। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে এই যে দেখো, জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে না, এটা এটা সত্য কথা। এটা তুমি যেখানে যাও না কেন, ঠিক আছে। তো এইটাই সত্য, জার্নির শুরু থেকে সেরকম থাকে না। তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, তোমরা যারা ক্লাস করতেছো, আমি শিওর তোমরা সবাই সেকেন্ড টাইমার। সো ওই জায়গা থেকে চেষ্টা করবা যে ক্লাসগুলা করার জন্য, তথ্যগুলা নোট করার জন্য, পরবর্তীতে এই নোটের মাধ্যমে তুমি পরবর্তী কোশ্চেনগুলো আনসার করতে পারবা, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে আগামীকালকে যদি পসিবল হয় আইকিউ ক্লাস দিতে চেষ্টা করব। আইকিউতে একদম 20-এর মধ্যে 20 পাওয়ার দায়িত্ব আমার, ক্লাস করার দায়িত্ব তোমার, আর ক্লাস নেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। তো এই তোমাদের দায়িত্বটা আমি একদম হাতে নিছি। গতবারও যারা আইকিউতে যারা ক্লাস করছো বা যারা পরীক্ষা দিচ্ছ, তোমরা খুব ভালো করে জানো আইকিউর ফুল দায়িত্বে আমি থাকবো এবং তোমাদেরকে 20-এ 20 পাওয়ার মতো সক্ষমতা তৈরি করবো, ঠিক আছে। যদি পসিবল হয় আগামীকাল এটা আইকিউর উপরে ক্লাস থাকবে, ইংলিশ থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে সবগুলো ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। আজকে বেসিকটা মাথায় হ্যাঁ সেট করে নিছি। হ্যাঁ, বেসিকটা লাগবে, বেসিক ছাড়া তুমি আসলে পরবর্তী লেভেলে যেতে পারবে না, ঠিক আছে, যেতে পারবে না। আরেকটা কথা বলি, যেহেতু মানে প্রায় শেষ, আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। সেটা হচ্ছে তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, ঠিক আছে, তো যেহেতু হচ্ছে তোমরা একদমই সেকেন্ড টাইমার, মানে একদম লাস্ট একটা স্টেজের মধ্যে তোমরা আছো, একদম লাস্ট স্টেজ যদি বলি, কোন স্টেজে আছো, সেটা হচ্ছে লাস্ট স্টেজে আছো। তো এখন অনেক সমস্যা ক্রিয়েট হইতে পারে, যেহেতু আরো 8 থেকে 9 মাস তোমাকে জার্নি করতে হবে। তোমাকে কিন্তু আরো 8 থেকে 9 মাস তোমাকে জার্নি করতে হবে। এই 8 থেকে 9 মাসের মধ্যে অনেক বাধা, মানে প্রতিবন্ধকতা, বিভিন্ন সমস্যা তোমার আশপাশে দেখা দিবে। সেটা হতে পারে মেয়েদের বিয়ে বা আদার অ্যাক্টিভিটিস, প্লাস হচ্ছে বন্ধু বান্ধব অনেক জায়গায় চান্স পেয়ে গেছে, সে হচ্ছে আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। তবে তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করবা যে ফার্স্ট টাইম যেহেতু হয় নাই, ফার্স্ট টাইমে যতটুকু কষ্ট তুমি পেয়েছো, ফার্স্ট টাইমে যতটুকু তোমার জ্বালা যন্ত্রণা বা যতটুকু তুমি আক্ষেপ তোমার নিজের মনের ভিতরে আছে, ওই আক্ষেপটুকু নিজের ভিতরে নিয়ে তুমি সেকেন্ড টাইমে একটা ভালো স্কোর করবা, একটা টপ স্কোর করবা। তোমার জাস্ট মানে চান্স না, তুমি তো জাস্ট চান্স পাওয়ার জন্য তুমি পরীক্ষাটা দিবা না, তুমি পরীক্ষা দিবা হচ্ছে কি করার জন্য, টপার হওয়ার জন্য। তুমি পরীক্ষা দিবা কিসের জন্য, টপার হওয়ার জন্য। মানে এই কথাটুকু নিজের মাথার ভিতরে খুব ভালো করে সেট করো যে আমি চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি না সেকেন্ড টাইম হিসাবে, আমি দিচ্ছি টপ হওয়ার জন্য। যেন ফার্স্ট টাইমে যতটুকু কষ্ট ছিল, যারা আমাকে ইগনোর করছে বা বলেছে তোমার দ্বারা পসিবল না, টাকা খরচ করছো, হয় নাই কেন, তুমি কেন পারো নাই, তুমি যে পারো নাই, তুমি যে পারতে পারো, তুমি যে মানে ওই ধরনের ক্যাপাবিলিটি তোমার ভিতরে আছে, এনার্জেটিক পাওয়ারটা আছে, ওটা তোমাকে প্রুভ করতে হবে। ওই প্রুভ করার দায়িত্ব তোমার, এবং এই দায়িত্বটা কয় মাস, 8 থেকে 9 মাস, এটা তুমি ফুললি করতে হবে। কষ্ট হবে স্বাভাবিক, পড়াশোনা ভালো লাগে না সবার, এটা মানে সবারই, ঠিক আছে। তবে এটাকে ভালো লাগাইতে হবে। কেন লাগাইতে হবে? কারণ ওই যে তুমি যে পারো, এটা জানাইতে হবে তুমি পারো, তোমার ভিতরে সেই ধরনের সক্ষমতাটুকু আছে, ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট পর্যন্ত যারা ছিলাম, পরবর্তী যারা আবার এসে রেকর্ড করবা। আর তোমরা যারা বেঁচে আছো, তোমরা অবশ্যই এই ক্লাসটা নোটটা তোমাদের যে ডাউট সলভিং গ্রুপটা আছে সেখানে তোমরা শেয়ার করে দিবা। অ্যান্ড দেন যখন ক্লাস শুরু হয়ে যাবে, বেসের যখন ক্লাস শুরু হয়ে যাবে, তখন ডাউট সলভিং গ্রুপের কার্যক্রম শুরু হবে। তোমাদের যারা মেন্টর আছে, তোমাদের প্রবলেমগুলো সেখানে দিবে। সেটা হবে কখন? ক্লাস শুরু হওয়ার পরে, মানে বেসে ক্লাস শুরু হওয়ার পরে, ঠিক আছে। আপাতত ফ্রি ক্লাসগুলো তোমরা ঠিকঠাক মতো করবা এবং নোটগুলো সেখানে শেয়ার করবা। আর পরীক্ষা আছে আগামীকাল, হয়তো স্পেলিং এর উপর পরীক্ষা আছে তোমাদের প্রাইভেট বেচে, খুব ভালো করে প্রিপারেশন নাও যেন পরীক্ষায় ভালো করতে পারো, ঠিক আছে। এই জায়গাটা অবশ্যই খেয়াল করতে হবে যে যে যত কথাই বলুক, ভাই আমি তোকে চিনি না, তুই কে? তোমাকে যদি কেউ ইগনোর করার কথা বলে, আমি তোকে ভাই চিনি না, তুই কে? মানে তার জন্য তার একটা মানে ইয়ের জন্য আমার মন খারাপ হওয়ার কোনো দরকার নাই তো। আমার লাইফকে আমি চিনি, আমার লাইফ নিয়ে আমি বেশি সিরিয়াস, আমি কি করতে চাই সেটা আমি জানি। তো ওইটার উপর ভিত্তি করে তুমি প্রিপারেশন নাও ভালো করে। আপাতত কাউকে কোনো কিছু ইয়ে করা দরকার নেই, ঠিক আছে, মানে আঘাত করে দরকার নাই। কেউ কোনো কিছু তোমাকে যদি বলে কেন চান্স হইলো না, বাপ মায়ের টাকা নষ্ট করলি, তোকে এখন আর কখনো পসিবল না, অনেকেই পরীক্ষা দেয়, আর তুই কেমনে পাবি, এরকম অনেক কথা বলবে, বাট সেগুলোকে ইগনোর করার চেষ্টা করবা, ঠিক আছে। জাস্ট তোমার নিজের উপর ফোকাস রাখো, আর ওই ফোকাসের উপর ভিত্তি করে ভালো কিছু করবা। হয়েছে না, অনেকেই চান্স পাইছে না, আফসানা ফার্স্ট হয়েছে না, সেকেন্ড টাইমার ছিল, তো তুমি তো ব্যতিক্রম কেউ না, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবা। ওকে, এটা আরেকটা কথা হচ্ছে, তোমরা ফোকাস থাকবা আর কি, ঠিক আছে, খুব ফোকাস থাকবে ক্লাসের মধ্যে, আর আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা ইনশাল্লাহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কালকে ক্লাস একটা ওয়ার্ডে উচ্চারণ নিয়ে
মিম বানাইছি, স্যার পারমিশন দিলে। আচ্ছা, আমাকে দিও দেখি কি ধরনের মিমস তোমরা বানাইছো। হ্যাঁ, ওকে, সমস্যা নাই, দেখবো আর কি। আমাকে দিও, ঠিক আছে, আমাকে দিও, আমি দেখবো, তারপরে দেখা যাবে যে আসলে ওটা আপলোড করার মতো নাকি আপলোড করার মতো না। এখন তুমি যদি সেখানে আজগুবি কিছু দাও তাহলে তো সমস্যা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।